industry. You all know that this is our seventh free live class of this new free course, and in this class, basically, I'm going to talk about practical use of preposition. আজকের এই সম্পূর্ণ ক্লাসটি থেকে আমি আপনাদের প্রেপোজিশনের সঠিক ব্যবহারটা নিয়ে কথা বলছি। প্রেপোজিশনকে কিভাবে ব্যবহার করা যায় ইংলিশ ল্যাঙ্গুয়েজে, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। প্রেপোজিশন জিনিসটা কি? দেখেন, ইংলিশ ল্যাঙ্গুয়েজে আমাদের 8 প্রকার পার্টস অফ স্পিচ আছে, এটা আপনারা প্রত্যেকেই জানেন, প্রত্যেকেই অবগত আছেন। কিসের কথা বলছি? পার্টস অফ স্পিচ। কি কি সেগুলো? নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, মানে 8 প্রকার পার্টস অফ স্পিচের ভিতর এই প্রিপোজিশন একটা। এটা এতটাই গুরুত্বপূর্ণ একটা টপিক, আপনি যে কোনো কিছু লিখতে যান বা বলতে যান, অর্থাৎ আপনি স্পোকেন ইংলিশ শেখেন বা রিটেন ইংলিশ শেখেন, প্রিপোজিশনের ব্যবহার আপনাকে অবশ্যই জানতে হবে। প্রিপোজিশনকে যদি সঠিকভাবে ইংলিশে আপনি ব্যবহার করতে না পারেন, একটা সেন্টেন্স ভালোভাবে অর্গানাইজ করতে পারবেন না, একটার সাথে আরেকটা সেন্টেন্স কানেক্টেড হবে না, রিলেট আপনি কানেক্ট করতে পারবেন না, ওয়ার্ড গুলো খাপছাড়া খাপছাড়া মনে হবে। তো যাদের এই প্রিপোজিশনের প্র্যাকটিক্যাল ব্যবহার নিয়ে দুর্বলতা আছে, যারা এটা শেখার চেষ্টা করে যাচ্ছেন বাট পারছেন না, লাস্ট পর্যন্ত থাকবেন। এতটুকু বলতে পারি, গতানুগতিক ধারায় অর্থাৎ মুখস্থ করার থেকে প্র্যাকটিক্যাল ওয়েতে কিভাবে এটাকে ডেভেলপ করা যায় আমি সেটা এখনই আপনাদেরকে দেখাচ্ছি। এরপর আমি যেটা নিয়ে কাজ করব সেটা হচ্ছে আজকের এই সম্পূর্ণ ক্লাসটি থেকে আমি রিডিং প্র্যাকটিস করানো শেখাবো। অর্থাৎ যারা মোটামুটি মনে করেন যে আমি গ্রামার বুঝি বা আমি মোটামুটি লিখতেও পারি, কিন্তু আমি ইংলিশ রিডিং করতে পারি না। অর্থাৎ কোনো কিছু একটা সেন্টেন্স আপনি পড়লেন, পড়ে তার অর্থ বুঝতে পারছেন না, আপনি বুঝতে পারছেন না একটা সেন্টেন্স পড়ে যে এখানে সাবজেক্ট ঠিক কোনটা, এই বাক্যের ভার্ব কোনটা, এই বাক্যটা কোন টেন্সে লেখা আছে। আমি একটা বাক্য রিড আউট করছি, করে এটার অ্যাকচুয়াল বাংলা মিনিংটা কি, সেন্সটা কি, থটটা কি, একটা সেন্টেন্স পড়ে অর্থটা কি বোঝাতে চাচ্ছে আমরা এটা বুঝতে পারছি না। এই অর্থ বের করার জন্য সবসময় ভোকাবুলারি কাজে লাগে না, কিন্তু কাজে লাগে সেন্টেন্সের ফাংশন বোঝা। একটা সেন্টেন্স বা বাক্যে কোন ওয়ার্ড অন্য কোন ওয়ার্ডের সাথে কানেক্টেড বা রিলেটেড, কোন ওয়ার্ডের জন্য কোন ওয়ার্ড বসছে, এইটাই বোঝা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। তো এর জন্য আমি আপনাদেরকে বারবার বলছি, আমি আপনাদেরকে বারবার অনুরোধ করছি, রিডিং এ যারা দুর্বল আছেন আমি আপনাদের বুঝাই দিব কিভাবে একটা সেন্টেন্সের সাবজেক্ট, ভার্ব এগুলোকে আলাদাভাবে আইডেন্টিফাই করবেন, ফ্রেজ, ক্লজ কে কিভাবে আপনারা চিনবেন, কিভাবে যে কোনো একটা ইংলিশ সেন্টেন্স পড়ে তার অ্যাকচুয়াল মিনিং বা অ্যাকচুয়াল যে অর্থটা আছে এটা আপনারা নিট অ্যান্ড ক্লিন ভাবে আপনারা বের করতে পারেন। এটা আমি সম্পূর্ণ ক্লাসটি থেকে দেখাবো। আপনারা লাস্ট পর্যন্ত থাকেন, আপনারা বুঝতে পারবেন কতটা ইফেক্টিভ হয় এই ক্লাসগুলো। কারণ আমি একটু বেশি কথা বলি, একটু লং টাইম ধরে কথা বলি, আপনারা জানেন আমার ক্লাসগুলো করতে গেলে একটু ধৈর্য লাগবে আপনাদের। এতটুকু আমি বললাম। তো প্রেপোজিশন দিয়ে আমি আগে শুরু করি, এরপর যদি আমি টাইম পাই একটা কনভারসেশন দেখাবো। দেখেন, আমরা শুরু করি এইখান থেকেই। কি বলছে দেখেন, প্রেপোজিশন একটি সেন্টেন্স বা বাক্যের অলংকার। অলংকার যেমন একজন মানুষের সৌন্দর্য বাড়িয়ে দেয়, তেমনি বাক্যে প্রেপোজিশন ব্যবহারের মাধ্যমে বাক্যের অর্থের সৌন্দর্য বেড়ে যায়। দেখেন, প্রি শব্দের অর্থ হচ্ছে পূর্বে, আর পজিশন শব্দের অর্থ হচ্ছে অবস্থান। অতএব যে ওয়ার্ড নাউন বা প্রোনাউনের পূর্বে বসে সেন্টেন্সের সাথে অন্য কোনো ওয়ার্ডের সম্পর্ক স্থাপন করে তাকেই মূলত প্রিপোজিশন বলে। আর আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে ক্লাস শেষে আমি উত্তর দিচ্ছি সবগুলো বিষয় নিয়ে। এরপর দেখেন, তাহলে এইখানে এই যে ডেফিনেশনটা আপনারা দেখলেন, এইটা দ্বারা কি বোঝাতে চাচ্ছে জানেন? মনে করেন, আমি প্র্যাকটিক্যালি বুঝবেন প্রত্যেকটা বিষয়। একটা ছেলেকে আপনি যদি কোট, বুট, শার্ট, টাই পরান, দেখতে যেমন সুন্দর লাগে, একটা মেয়েকে যদি হাতে হাতে চুড়ি, কানের দুল, নাকের নোলক সিনেমার নায়িকাদের সাজায় না, বা বিয়ে করতে যাওয়া নতুন বউকে সাজালে যেমন দেখতে সুন্দর লাগে, একটি সেন্টেন্স বা বাক্যে প্রেপোজিশনের ব্যবহার করলে ওই সেন্টেন্স বা বাক্যের সৌন্দর্য বেড়ে যায়। প্রেপোজিশন একটি অর্নামেন্ট বা অলংকার হিসেবে কাজ করে বাক্যের। এটা একটা বাক্যকে ডেকোরেট করে, গর্জাস করে তোলে, সাজসজ্জিত করে। তাহলে প্রেপোজিশনের সঠিক ব্যবহার না জানা থাকলে বাক্যটা কিন্তু সুন্দর লাগবে না, খাপছাড়া খাপছাড়া মনে হবে। তো প্রেপোজিশন মানে কি? প্রি মানে পূর্বে, পজিশন মানে অবস্থান। কার পূর্বে অবস্থান? যে ওয়ার্ড বা শব্দ নাউন বা প্রোনাউনের পূর্বে অবস্থান করে সেইটাই অ্যাকচুয়ালি প্রেপোজিশন। যেমন দেখেন, এই যে একটা সেন্টেন্স, আমি আপনাদের প্রিভিয়াস ক্লাসগুলো থেকে বলছিলাম যে ইংলিশে যে কোনো সেন্টেন্স বা বাক্য তৈরি করার জন্য আমাদের একটা কমন স্ট্রাকচার আছে। সেই স্ট্রাকচারটা কি? ফার্স্টে সাবজেক্ট, দেন ভার্ব, দেন এক্সটেনশন। এই এক্সটেনশনের জায়গায় এই এক্সটেনশনের জায়গায় আমি বলছিলাম যে অবজেক্ট, কমপ্লিমেন্ট বা অ্যাডভার্বিয়ালস বসে।
মনে আছে? অবজেক্ট, কমপ্লিমেন্ট বা অ্যাডভার্বিয়াল, যারা ফার্স্ট থেকে আমার ফ্রি ক্লাসগুলো করছেন তারা জানেন একটা সেন্টেন্সের স্ট্রাকচার কি। সো এই যে এক্সটেনশনে মানে ভার্বের পরের যে অংশটা, এই অংশটাতেও সেটা অবজেক্ট হোক বা কমপ্লিমেন্ট হোক, মোস্ট অফ দ্য টাইম পার্টস অফ স্পিচ হিসেবে দেখবেন নাউন বা প্রোনাউনই থাকে। ঠিক তার আগে যে শব্দটা বসে সেইটাই প্রিপোজিশন, অর্থাৎ ভার্বের পরে এবং এই এক্সটেনশনের আগে মানে নাউন বা প্রোনাউনের আগে, বা আপনার যদি কোনো অ্যাডভার্বিয়াল ফ্রেজও থাকে সেটা মূলত প্রেপোজিশন দিয়েই গঠিত হয় বা শুরু হয়। তো প্রেপোজিশনের, আমি এটা বোঝাতে চাচ্ছি যে আজকে যে আমরা প্রেপোজিশনটা শিখবো, আমরা ইংলিশে যখন সেন্টেন্স বা বাক্য তৈরি করি সেখানে প্রেপোজিশনের অবস্থানটা কোথায়, প্লেসটা কোথায়, এরকম একদম শুরুতে, তারপরে, না, নাকি একদম শেষে, না, সাবজেক্ট ভার্বের পরে আমার মূলত একটা অবজেক্ট থাকে অথবা কমপ্লিমেন্ট অথবা অ্যাডভার্বিয়ালস ওয়ার্ড থাকে ঠিক তার আগে, মানে ভার্বের পরে এবং ওই অবজেক্ট বা কমপ্লিমেন্টের আগে মূলত এই প্রিপোজিশনটা বসে। যেমন দেখেন, হি গোস টু স্কুল, সে স্কুলে যায়, তাহলে এখানে এই টুটা কি, এটা একটা প্রিপোজিশন। উই লিভ অন রাইস, আমরা ভাত খেয়ে বেঁচে থাকি, এই লিভের বাংলা অর্থ হচ্ছে যে বেঁচে থাকা, নির্ভর করা, ভাতের উপর নির্ভর করে বাঁচে, এই রাইসের আগে অন বসছে। আই কাম ফ্রম ইউকে, ইউনাইটেড কিংডম, এই ফ্রম, তাহলে টু, অন, ফ্রম, এগুলো হচ্ছে প্রেপোজিশন। তার মানে একটা বাক্যে প্রেপোজিশনের প্লেসটা কোথায়, অবস্থানটা কোথায়, ভার্বের পরে এবং অবজেক্টের আগে বা কমপ্লিমেন্টের আগে বা অ্যাডভার্বিয়াল। এই স্কুল শব্দটা কিন্তু কোনো অবজেক্টও না কোনো কমপ্লিমেন্টও না, এটা একটা অ্যাডভার্ব, এই রাইসটা একটা অবজেক্ট, ইউকে এটা একটা, এটা কি, যে আমরা কোন জায়গা থেকে এসেছি, ফ্রম ওয়ার, এটাও যদি আপনি অ্যাজ এ ওয়ার্ড এটা এটা বলতে পারেন নাউন, বাট এটা পার্টস অফ স্পিচ বা এই সেন্টেন্সের অবস্থান হিসাবে যদি বলেন, আই কাম, আমি এসেছি, ফ্রম ওয়ার, ওয়ার কোথা থেকে, ইউকে থেকে, এটাও একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজের ভিতর যায়। তো যাই হোক, আমি যে কথাটা বলার চেষ্টা করছি বা বোঝানোর চেষ্টা করছি, প্রেপোজিশনের প্লেসটা কোথায়, এইরকম একটা জায়গায়। এইবার দেখেন, এইখানে যেটা বুঝতে হবে আপনাদের সেটা হচ্ছে সেটা হচ্ছে আমি এগুলো একটু সরাই দেই। আহ প্রেপোজিশনস ডিকশনারি, প্রেপোজিশনস ডিকশনারি মানে হচ্ছে, আমার কথাটা খুবই মনোযোগ দিয়ে বুঝবেন, প্রেপোজিশনস ডিকশনারি মানে হচ্ছে, জাস্ট ওয়েট, প্রেপোজিশন রিলেটেড যে শব্দগুলো ইংলিশ ল্যাঙ্গুয়েজে আছে, কিসের কথা বলছি বলেন তো, প্রেপোজিশন রিলেটেড যে ওয়ার্ড বা যে শব্দগুলো ইংলিশ ল্যাঙ্গুয়েজে আছে সেগুলোর মূলত কোন ধরনের সেন্স বা অর্থ প্রকাশ করে, এটা আপনাদের একটু চিনতে হবে বা বুঝতে হবে। এখানে প্রত্যেকটা প্রেপোজিশন রিলেটেড ওয়ার্ড গুলোর বাংলা একটা অর্থ দেওয়া আছে প্রেপোজিশন ডিকশনারি লিখে। আমি আগে এইটা একটু আপনাদেরকে বোঝাবো, তাহলে আপনাদের এই জায়গাটাতে বুঝতে সহজ হবে। মানে এই ডিকশনারিটা বোঝার পর আমি আপনাদের এইখানে নিয়ে আসবো, অর্থাৎ ইউজ অফ প্রেপোজিশন। এখানে প্রত্যেকটা প্রেপোজিশনের আলাদা আলাদা ব্যবহার দেওয়া আছে, ইংলিশ ল্যাঙ্গুয়েজে ব্যবহৃত 30টা প্রেপোজিশনের আলাদা ব্যবহার দেওয়া আছে। কোথায় ব্যবহার হয় সেটার বাংলা প্লাস ইংলিশ এক্সাম্পল সহ এখানে দেওয়া আছে। তো এটা নিয়ে আমি কথা বলবো, এটা আমি আপনাদেরকে বোঝাবো বা দেখাবো। তার আগে, এটা এটা দেখার আগে, অর্থাৎ প্রত্যেকটা প্রেপোজিশনের আলাদা আলাদা ব্যবহার দেখার আগে এটার প্র্যাকটিক্যাল ব্যবহারটা একটু বোঝেন। এই প্রেপোজিশনস ডিকশনারি থেকে আমি সেটা আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি বা দেখাচ্ছি। এরপর যদি কোনো কোশ্চেন বা প্রশ্ন আপনার থাকে সেটা আপনি করবেন। দেখেন, সব থেকে বেশি বা বহুল ব্যবহৃত প্রেপোজিশন হচ্ছে আমাদের টু। টু কোথায় বসে, বলছে নির্দিষ্ট দিকে, প্রতি বা পর্যন্ত বোঝাতে টু বসে। টু কোথায় বসে, কোন একটা দিকে, অ্যাজ ইউজুয়াল, মানে মেইনলি এখানে আমি যেটা দেখাবো কমনলি একটা প্রেপোজিশন রিলেটেড ওয়ার্ড ঠিক কোথায় বসে, টু শব্দটা কোথায় বসে। এক কথায় মনে রাখেন, কোনো একটা দিকে যাওয়া বোঝাতে মূলত টু বসে। কোনো একটা দিকে যাওয়া বোঝাতে, কোনো একটা দিকে যাওয়া বোঝাতে টু। যেমন সে বাজারে যাচ্ছে, ইংরেজি কি, হি ইজ গোয়িং টু মার্কেট। আমি স্কুলে যাচ্ছি, ইংরেজি কি, আই এম গোয়িং টু স্কুল। অর্থাৎ কোনো একটা দিকে, কেউ কোনো দিকে যাচ্ছে, কোনো দিকে যাওয়া বোঝাতে টু বসে। বা কারো প্রতি বা পর্যন্ত আসা যাওয়া বোঝাতেও এই টু প্রেপোজিশনের ব্যবহার হয়। কেমন সেটা, কারো প্রতিভা পর্যন্ত মানে কি, কারো প্রতিভা পর্যন্ত মানে কি, সে আগামী সোমবার আমার কাছে আসবে, ইংলিশ কি জানেন, সে আগামী সোমবার আমার কাছে আসবে। তো এই বাক্যটার ইংলিশ কি জানেন, দেখেন, হি উইল কাম টু মি অন মানডে। ঠিক আছে, নেক্সট মানডে, যাই বলি না কেন। তো এই যে কারো কাছে আসা, কারো প্রতি বা পর্যন্ত অথবা কোন একটা দিকে যাওয়া, যে
হি ইজ গোয়িং টু স্কুল, সে স্কুলে যাচ্ছে, এইখানেই মূলত টু বসে। এটা ছাড়াও টু এর অন্যান্য ব্যবহার আছে, বাট সেটা নিয়ে পরে কথা বলছি। এখানে যেটা আমি আগে দেখাতে চাচ্ছি, মেইন ব্যবহারটা কোথায় প্রত্যেকটা প্রেপোজিশনের, সেটা একটু দেখেন। এরপরে একটা ওয়ার্ড আছে, দেখেন লেখা আছে টুয়ার্ডস। এটা সম্পর্কে হয়তো অনেকের কনসেপ্ট বা ধারণা নেই, অনেকেই এই ওয়ার্ডটা সম্পর্কে অপরিচিত, বাট এটা একটা ওয়ার্ড, এটাও একটা প্রেপোজিশন রিলেটেড ওয়ার্ড। দেখেন, টু এর পরে আছে টুয়ার্ডস, অর্থাৎ টু এর সাথে এই ওয়ার্ডটা কানেক্টেড। কি বলছে দেখেন, বাংলাটা কি বলছে, বলছে যে অনির্দিষ্ট কোনো গন্তব্য বা লক্ষ্য অর্জন করা বোঝাতে এই টুয়ার্ডস প্রেপোজিশনের ব্যবহার হয়। কি বলছে বলেন তো, অনির্দিষ্ট কোনো গন্তব্য বা লক্ষ্য অর্জন করা, মানে টু হচ্ছে নির্দিষ্ট একটা দিকে যাওয়া বোঝায়, আর টুয়ার্ডস হচ্ছে অনির্দিষ্ট কোনো দিকে যাওয়া বোঝায়। আমার কথাটা মনোযোগ দিয়ে বোঝেন, অনির্দিষ্ট কোনো দিকে যাওয়া বোঝায় মানে কি, মনে করেন আজকে আপনার কোনো কাজ নেই, সারা দিন আপনি বাড়িতে ঘুমায় আছেন, সারা দিন আপনি বাড়িতে শুয়ে আছেন, এখন সন্ধ্যার দিকে আপনার খুব বোরিং ফিল হচ্ছে, খুব মনোটোনাস লাগছে, আপনার খারাপ লাগছে, আপনার মনে হচ্ছে সারাদিন তো কিছু করলাম না, শুয়ে বসে কাটালাম বাড়িতে, ঘুমালাম, তো যদি এখন একটু বাইরে বের হতে পারতাম ভালো লাগতো। প্র্যাকটিক্যালি বোঝেন, ভাষা শিখতে গেলে কখনো মুখস্থ করে শেখা যায় না, প্র্যাকটিক্যাল ওয়েতে ডেভেলপ করতে হয়। তো আমি কি কথাটা বললাম, যে আপনি সারাদিন বাসায় শুয়ে আছেন, আপনার আর ভালো লাগছে না, আপনার বাসার পাশে একটা বাজার আছে, বা একটা খেলার মাঠ আছে, বা একটা পার্ক আছে, আপনার মনে হচ্ছে আমি যদি একটু পার্কের দিকে যেতে পারতাম, মাইন্ডটা ফ্রেশ হতো, ভালো লাগতো। তো আপনি আপনার বাসায় আপনার আম্মু আছে, আব্বু আছে, আপনি আপনার আম্মুকে বলছেন যে আম্মু, আমি একটু পার্কের দিকে যাচ্ছি, আমি একটু বাজারের দিকে যাচ্ছি, সারাদিন তো শুয়ে থাকলাম, ভালো লাগছে না, আমি একটু বের হচ্ছি। কোথায় যাচ্ছি? একটু পার্কের দিকে যাচ্ছি। কোথায় যাচ্ছি? একটু বাজারের দিকে যাচ্ছি। অর্থাৎ এই যে আপনি যাচ্ছেন, এই যাওয়ার কিন্তু আপনার নির্দিষ্ট কোনো উদ্দেশ্য নেই। আমার কথাটা বোঝেন, আপনার কি নির্দিষ্ট কোনো উদ্দেশ্য আছে? ভেবে দেখেন তো, না। তাহলে কি হবে, যদি আপনার নির্দিষ্ট উদ্দেশ্য না থাকে, আপনি বাসা থেকে বের হয়েছেন, পার্কের দিকে যাচ্ছেন, ভালো না লাগলে মাঝপথে আপনি ফিরে আসতে পারেন, আপনি যে পার্ক পর্যন্তই যাবেন এর কোনো গ্যারান্টি নেই। তো এই সিচুয়েশনে মূলত টুয়ার্ডস বসে, অর্থাৎ হি ইজ গোয়িং টু স্কুল, সে স্কুলে যাচ্ছে। টু হচ্ছে নির্দিষ্ট সার্টেইন কোনো ডেস্টিনেশনে যাওয়া বোঝায়, আর টুয়ার্ডস হচ্ছে অনির্দিষ্ট আনসার্টেইন কোনো ডেস্টিনেশনে যাওয়া বোঝায়। হি ইজ গোয়িং টু স্কুল, সে স্কুলে যাচ্ছে। আর আমি যদি বলি হি ইজ গোয়িং, হি ইজ গোয়িং, TOWARDS, টুয়ার্ডস স্কুল, এর বাংলা অর্থ হচ্ছে সে স্কুলের দিকে যাচ্ছে। ইফ ইউ ইউজ towards instead of to, it will express the uncertain destination. He is going to school, সে স্কুলে যাচ্ছে। He is going towards school, সে স্কুলের দিকে যাচ্ছে। জাস্ট আমার কথাগুলো, আমার লেকচারগুলো একটু মনে রাখেন। যদি আর কোনো সমস্যা থাকে প্রিপজিশনের আজকের পর, তখন আপনি আমাকে বলবেন। তাহলে এই হচ্ছে টু এবং টুয়ার্ডস এর পার্থক্য। আশা করি আমি বোঝাতে পারলাম। আপনারা কি বুঝতে পারছেন টুটা কোথায় ব্যবহার হয় ইংলিশ ল্যাঙ্গুয়েজে অ্যাজ এ প্রিপজিশন, এবং টুয়ার্ডস কোথায় ব্যবহার হয়? আমি কি বোঝাতে পারছি? বুঝতে পারছেন? বলেন তো। স্যার ক্লিয়ার বোঝা গেছে স্যার। ওকে, নির্দিষ্ট কোনো দিকে ধন্যবাদ। নির্দিষ্ট কোনো দিকে যাওয়া বোঝালে টু বসে, আর অনির্দিষ্ট কোনো দিকে যাওয়া বোঝালে টুয়ার্ডস বসে। এরপর দেখেন সব থেকে গুরুত্বপূর্ণ একটি প্রেপোজিশন, সেটি হচ্ছে অ্যাট। অ্যাট আমরা কোথায় বসি? অনেক ব্যবহার আছে, বাট আমি মেইন ব্যবহারগুলো আগে বলে নিচ্ছি, তারপর বাকিগুলো আমি পরে দেখাচ্ছি। এইটা আগে বুঝতে হবে, এটা বুঝতে পারলে আপনার কোনো সমস্যাই থাকবে না। দেখেন, অ্যাট মূলত দুইটা জায়গায় বসে, মনে রাখবেন, মূলত দুইটা জায়গায়। একটা হচ্ছে সার্টেইন টাইম, অর্থাৎ ঘড়ির কাঁটা বা শার্প টাইমের আগে। আরেকটা হচ্ছে কোনো একটা জায়গাকে বা প্লেসকে ইন্ডিকেট করে। মনে রাখবেন সারা জীবন, মূলত কোনো জায়গার আগে অ্যাট এবং ইন, এই দুইটা প্রেপোজিশনের ব্যবহার হয়। কোনো জায়গার আগে, প্লেসের আগে, যে কোনো প্লেসকে ইন্ডিকেট করতে ইংলিশে মোস্ট অফ দ্য টাইম অ্যাট এবং ইন বসে। তুলনামূলক ছোট জায়গার আগে অ্যাট বসে, বড় জায়গার আগে ইন বসে। দেশের আগে, রাজধানীর আগে, বিদেশের আগে, যেমন আহ আমাদের ইন বসে। আই লিভ ইন বাংলাদেশ, এ বড় একটা দেশ। হ্যাঁ, হি লিভস ইন ইন্ডিয়া, বড় একটা দেশ, এখানে ইন বসে। আর ছোট জায়গার আগে অ্যাট বসে, যেমন বাস স্ট্যান্ড, ট্রেন স্টেশন, অডিটোরিয়াম, ভিলেজ, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, অফিস, কোর্ট, ব্যাংক, এই ধরনের যে প্লেস বা জায়গাগুলো আছে, তার আগে অ্যাট বসে। তাহলে অ্যাট এক নাম্বার হচ্ছে
ছোট জায়গাকে ইন্ডিকেট করতে যে কোনো ছোট জায়গার আগে বসে। 2 নম্বর হচ্ছে ঘড়ির কাঁটা বা শার্প টাইমের আগে অ্যাট বসে, অর্থাৎ একটা দুইটা তিনটা চারটা। আমি আপনাদের ক্লাস নিচ্ছি না, ক্লাসের আগে আমি যদি আপনাদের একটা নোটিশ দেই, ইংলিশে যদি বলি যে আজ রাত 10টায় আমি আপনাদের ক্লাস নিব, আপনাদের লাইভ ক্লাসটা রাত 10টায় নিব, তখন ইংলিশটা কি হবে দেখেন, আই উইল টেক আই উইল টেক ইউর ক্লাস I will take your class at at 10 p.m. I will take your class at 10 p.m. তাহলে দেখছেন এই যে সার্টেইন টাইমের আগে, অর্থাৎ ঘড়ির কাঁটার আগে আমি অ্যাট বসালাম। সে সকাল 9টায় ইউনিভার্সিটিতে যায়, হি গোস টু দ্য ইউনিভার্সিটি অ্যাট 9 a.m. অর্থাৎ শার্প টাইম, আমি আবারও বলছি শার্প টাইম বা ঘড়ির কাঁটার আগে সংখ্যাবাচক নিউমেরিক ওয়ার্ড থাকে, তার আগে মূলত অ্যাটটা বসে। শার্প টাইম বা ঘড়ির কাঁটা, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এরকম যে কোনো টাইমের আগে অ্যাট প্রেপোজিশন বসে। আরেকটা বলছি যে ছোট জায়গার আগে অ্যাট বসে, এতটুকু মনে রাখেন। তাহলে টু ক্লিয়ার করলাম, টুয়ার্ডস ক্লিয়ার করলাম, অ্যাট এর ব্যবহারটা বললাম। এরপর হচ্ছে ইন। কিছু কিছু প্রেপোজিশন আছে ইংলিশ ল্যাঙ্গুয়েজে, মনে রাখবেন, যেগুলো মোস্ট পাওয়ারফুল প্রেপোজিশন। মোস্ট পাওয়ারফুল মানে শুধু একটা জায়গায় না, অনেকগুলো জায়গায় যেগুলোকে ব্যবহার করা যায়। তার ভিতরে একটা হচ্ছে ইন। দেখেন কি বলছে, ইন কোথায় বসে? মাস বা বছর, কোনো বড় স্থান, কোনো ভাষা বা বিষয়, কোনো কিছুর মধ্যে বোঝাতে ইন বসে। কোথায় বসে? মাস বা বছর, কোনো বড় স্থান, কোনো ভাষা বা বিষয়, বা কোনো কিছুর মধ্যে বোঝাতে। মাস বা বছর মানে কি? মনে করেন আমি যদি বলি সে জানুয়ারি মাসে জন্মগ্রহণ করেছিল, ইংলিশটা কেমন জানেন? হি ওয়াজ born in January. He was born in January. সে জানুয়ারি মাসে জন্মগ্রহণ করেছিল। আমি যদি বলি সে 2020 সালে জন্মগ্রহণ করেছিল, হি ওয়াজ born in 2020. সো মাস বা বছর, আবার বলছি মান্থ অর ইয়ার, সাল যেটাকে বলা হয়, ঠিক এর আগে আমাদের ইন প্রেপোজিশন বসে। ইন প্রেপোজিশন বসে, মনে রাখবেন। কোনো বড় স্থান, যে কোনো জায়গার আগে ইন বসে, ওই যেটা বললাম, হি লিভস ইন বাংলাদেশ, বাংলাদেশ। অথবা আমি যদি বলি হি লিভস ইন ঢাকা, ঢাকাও একটা রাজধানী। বাট যদি দুইটা জায়গাকে একসাথে মেনশন করা থাকে, আবারও বলছি, যদি দুইটা জায়গাকে একসাথে মেনশন করা থাকে, তুলনামূলক ছোট জায়গার আগে অ্যাড বসাতে হয়। মানে আমি যদি বলি সে বাংলাদেশের ঢাকায় বাস করে, সে বাংলাদেশের ভিতরে ঢাকায় থাকে, তখন ইংলিশটা এরকম হবে, হি লিভস অ্যাট ঢাকা, অ্যাট ঢাকা ইন বাংলাদেশ। হি লিভস অ্যাট ঢাকা, GLADSS, ইন বাংলাদেশ। ঠিক আছে, হি লিভস অ্যাট ঢাকা ইন বাংলাদেশ। আবার আমি যদি বলি সে আহ ঢাকার মিরপুরে বাস করে, তখন যেটা ছোট তার আগে অ্যাড হবে। ঢাকা বড় না মিরপুর বড়? দেখেন, হি লিভস অ্যাট মিরপুর, হি লিভস অ্যাট মিরপুর ইন ঢাকা। তাহলে এটা সিচুয়েশন বা পরিস্থিতি অনুযায়ী কিন্তু চেঞ্জ হতে পারে। এটা মনে রাখবেন, তুলনামূলক ছোট জায়গার আগে অ্যাট প্রেপোজিশন বসে, বড় জায়গার আগে ইন প্রেপোজিশন বসে। কোনো ভাষা বা বিষয়ের আগে ইন বসে। আবারও বলছি, সাবজেক্ট অ্যান্ড ল্যাঙ্গুয়েজ। যেমন আমি ইংরেজিতে কথা বলি, আই স্পিক ইংলিশ না, আই স্পিক ইন ইংলিশ, ইন ইংলিশ। এই যে ইংরেজিতে, ওই যে তে কথাটার জন্য ইন বসাতে হয়। এগুলো মূলত বিভক্তি, এই যে প্রেপোজিশন এগুলো মূলত বিভক্তি, এর জন্য তে, এগুলো বিভক্তি। এরপর দেখেন, সে বাংলায় একটা কবিতা লিখেছিল। দেখেন কতগুলো এক্সাম্পল আমি দিচ্ছি আপনাদের। হি রাইট মানে লেখা, এর পাস্ট ফর্ম রোড। সে লিখেছিল আ পোয়েম, একটা কবিতা, কিসে? ইন বাংলা। সো এইভাবে হচ্ছে মূলত এই প্রেপোজিশনের ব্যবহারগুলো হয়ে থাকে। সে বাংলায় একটা কবিতা লিখেছিল। সো ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার। কোথায় বললাম? কোনো ভাষা অথবা কোনো বিষয়। এই দেখেন,
অনেকেই বিভিন্ন চাকরি পরীক্ষা, বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় দেখবেন আপনার এক্সামিনার কোশ্চেন করে হোয়াটস ইউর এডুকেশনাল কোয়ালিফিকেশন, আপনার শিক্ষাগত যোগ্যতা কি। অনেকে নিজের শিক্ষাগত যোগ্যতাকে ইংলিশে ডিসক্রাইব করতে পারে না। অর্থাৎ মনে করেন আপনি একটা কথা বললেন যে আমি ঢাকা ইউনিভার্সিটি থেকে ইংলিশে অনার্স মাস্টার্স কমপ্লিট করেছি, গ্রাজুয়েশন কমপ্লিট করেছি। বা যদি কেউ রানিং স্টুডেন্ট থাকেন, আপনি বলছেন যে আমি এই কলেজে সায়েন্সে পড়ছি, আমি এই কলেজে বাংলার বিভাগে পড়ছি, বা আমি এই বিশ্ববিদ্যালয়ে পলিটিক্যাল সায়েন্সে পড়ছি। সো এই কথাটা আপনি ইংলিশে বলতে পারেন? পারেন না, প্রেপোজিশনের ভুল হয়। অনেকে বলে আই এম স্টাডিং ডিপার্টমেন্ট অফ ইংলিশ, ইউনিভার্সিটি অফ কুমিল্লা। অর্থাৎ কি বললাম বলেন তো? আই অ্যাম স্টাডিং ডিপার্টমেন্ট অফ ইংলিশ, ইউনিভার্সিটি ইউনিভার্সিটি অফ কুমিল্লা। কুমিল্লা এইভাবে অনেকে কথা বলে। হ্যাঁ, যেখানে কোনো গ্রামাটিক্যালের ফাংশন থাকে না, প্রেপোজিশনের সঠিক ব্যবহার না জানার কারণে ওয়ার্ডের সাথে অন্য ওয়ার্ড কানেক্টেড হয় না। সো আপনাকে কি করতে হবে এটা বুঝতে হবে। মনে রাখবেন, যে কোনো প্রতিষ্ঠান বা ইনস্টিটিউশন এর নামের আগে অ্যাট প্রেপোজিশন বসবে, অ্যাট প্রতিষ্ঠানের আগে। আর সাবজেক্ট, যে সাবজেক্টে আপনি পড়াশোনা করছেন তার আগে ইন বসবে। আমি যদি এই কথাটা বলি যে আমি কুমিল্লা ইউনিভার্সিটিতে ইংলিশ পড়ছি, তখন আই অ্যাম স্টাডিং ইন ইংলিশ, সাবজেক্টের আগে ইংলিশ, আমি ইংরেজিতে পড়ছি অ্যাট ইউনিভার্সিটি অফ ঢাকা, অফ কুমিল্লা, অফ খুলনা। So, যেটাই বসেন না কেন, সো আপনাকে এইভাবে কথাটা বলতে হবে। এখন আপনি ওই ইউনিভার্সিটিতে, আপনি ঢাকা ইউনিভার্সিটিতে যে ইংলিশ পড়ছেন, সেটা অনার্সের ইংলিশ, মাস্টার্সের ইংলিশ মানুষ বুঝবে কিভাবে? আপনি যখন বিদেশে কারোর সাথে কথা বলবেন, ফরেনারদের সাথে কথা বলবেন, যে যে সাবজেক্টে আপনি পড়েন না কেন, সেই সাবজেক্ট মেনশন করার আগে প্রোগ্রামের নাম মেনশন করতে হয়। প্রত্যেকটা সাবজেক্ট বিভিন্ন কোর্স বা প্রোগ্রামের আন্ডারে থাকে না, বিভিন্ন অনুষদের আন্ডারে থাকে না। তো এইটা কি, ইংলিশটা কিসের আন্ডারে আছে? ব্যাচেলর অফ আর্টস এর আন্ডারে। অর্থাৎ আই এম স্টাডিং, আপনি যদি কথাটাকে এইভাবে আরেকটু ডিটেলসে ভেঙে বলেন, BA অনার্স, এরপর আপনি বলবেন যে ইন ইংলিশ অ্যাট ইউনিভার্সিটি অফ ঢাকা। এটা আরো ভালো শোনাবে। যদি আপনি মাস্টার্স করেন তখন MA বলেন। যদি আপনি পলিটিক্যাল সায়েন্সে পড়েন তাহলে এটা কোন কোর্সের ভিতর যায়, কোন অনুষদের ভিতর যায়? BSS, ব্যাচেলর অফ সোশ্যাল সায়েন্স। আপনি যদি অ্যাকাউন্টিং এ অনার্স করেন তাহলে আপনি বলেন আই এম স্টাডিং BBA ইন অ্যাকাউন্টিং। বা যদি আপনি মাস্টার্স করেন MBA, তারপরে আপনি ওই সাবজেক্টের নামের আগে, এখানে না সরি, আই এম স্টাডিং BA অনার্স, এই সাবজেক্টের নামের আগে আপনাকে কি বসাতে হবে? ইন প্রেপোজিশন। আর যে প্রতিষ্ঠানে আপনি পড়াশোনা করতেছেন সেই প্রতিষ্ঠানের নামের আগে, ইনস্টিটিউশন, প্রতিষ্ঠান, এর নামের আগে আপনাকে বসাতে হবে অ্যাট প্রেপোজিশন। এটা মনে রাখবেন। আর যদি কেউ, এটা বলছি যারা রানিং স্টুডেন্ট আছেন, আর যদি কেউ পড়াশোনা কমপ্লিট করে ফেলেন, তখন এইভাবেই আই হ্যাভ কমপ্লিটেড, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হয়। আই হ্যাভ কমপ্লিটেড, হ্যাঁ, মাই গ্রাজুয়েশন বা পোস্ট গ্রাজুয়েশন বা অনার্স বা মাস্টার্স, হ্যাঁ, যেটাই আপনি বলেন না কেন, আই হ্যাভ কমপ্লিটেড, আমি জাস্ট এইভাবে বলতে পারি ব্যাচেলর ডিগ্রি। হ্যাঁ, এবার কোন সাবজেক্ট আপনি কমপ্লিট করেছেন সেই সাবজেক্টের নাম বসান। তাহলে সাবজেক্ট আমি যদি বলি ইন ইংলিশ, এবার কোন জায়গা থেকে আপনি পড়েছেন ওই জায়গা বা প্রতিষ্ঠানের নামের আগে তখন আপনি ফ্রম বসাবেন, অ্যাট দিবেন না। কারণ যেহেতু এখান থেকে আপনি পড়াশোনা করে চলে আসছেন, আপনার অর্থের ভিতরেই থেকে হয়ে যাচ্ছে, হতে থেকে বিচ্যুত হওয়া বোঝালে ফ্রম বসে। এরকম যে ফ্রম ইউনিভার্সিটি অফ ঢাকা। এই যে এই যে মানে আপনারা যে কেউ, আপনি যদি পড়াশোনা কমপ্লিট করে থাকেন, তখন আপনি এখানে ব্যাচেলরের পরিবর্তে মাস্টার্স ডিগ্রি বলতে পারেন। যাই হোক, তো আপনি যদি পড়াশোনা কমপ্লিট করে থাকেন, তখন আপনি এই হ্যাভ কমপ্লিটেড দেন। এটা কোন টেন্স বলেন তো? আই হ্যাভ কমপ্লিটেড, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। কোন টেন্স? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। কিন্তু যদি আপনি আবার সালের মেনশন করেন যে আমি এত সালে অনার্স কমপ্লিট করেছি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে, ঢাকা কলেজ থেকে, বা এত সালে আমি মাস্টার্স কমপ্লিট করেছি, যদি সাল বা ইয়ারকে আপনি মেনশন করেন, তখন কিন্তু এটাকে আর প্রেজেন্ট পারফেক্ট টেন্সে লিখবেন না, তখন কিন্তু আপনি লিখবেন পাস্ট ইনডিফিনিট টেন্সে, এই হ্যাভ বাদ দিয়ে দিবেন। তখন আপনি বলবেন আই কমপ্লিটেড মাস্টার্স ডিগ্রি ইন ইংলিশ ইন ইন 2016, 2016 সালে আমি কমপ্লিট করেছি ফ্রম ইউনিভার্সিটি অফ ঢাকা। ওই সাল বা বছরের আগে ইন প্রেপোজিশন বসাবেন।
যদি অতীতের কোনো কাজে নির্দিষ্ট টাইমের মেনশন করা থাকে তখন অবশ্যই অবশ্যই পাস্ট সিম্পল বা পাস্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করতে হয়। এই যে কথাগুলো বলছি এগুলো কতটা ইম্পর্টেন্ট বা ইনফরমেটিভ আমি জানি না, হয়তো এখন আপনারা রিয়েলাইজ করতে পারছেন কিনা, বাট এতটুকু অনুরোধ করব, যদি এখন একসাথে সবকিছু ব্রেনে না ধরে রেকর্ডেড ক্লাসটা অ্যাটলিস্ট দেখবেন, আমার কথাগুলো একটু নোট নেওয়ার চেষ্টা করবেন পরবর্তীতে, দেখবেন এটা আপনার অনেক কাজে লাগবে। কারণ এগুলো যা আমি বলছি সবই প্র্যাকটিক্যাল লাইফের কথা। প্র্যাকটিক্যালি আপনি একটা চাকরির ভাইবা ফেস করতে যান, আপনি একটা স্টুডেন্ট যদি হয়ে থাকেন, একটা জায়গায় প্রেজেন্টেশন দিতে যান, কারোর সাথে কথা বলতে যান, ইংলিশে কনভারসেশন কমিউনিকেশন করতে যান, এই ধরনের কথাগুলো আপনার অন্যের সাথে অ্যাজ ইউজুয়াল বলতে হয়, নিজের সম্পর্কে কথা বলতে হয়, নিজের পড়াশোনা সম্পর্কে কথা বলতে হয়। আমরা কেউ ইংলিশে বলতে পারি না সঠিক গ্রামাটিক্যাল স্ট্রাকচার মেনটেন করে বা ঠিক রেখে। আমার কথা কি বুঝতে পারছেন? তো এগুলো কি বলার প্রয়োজন নেই, শেখার প্রয়োজন নেই? আমি প্রেপোজিশনের ব্যবহার আপনাকে শেখাচ্ছি, ভালো কথা, কিন্তু শুধু ওই গতানুগতিক রুলস পড়াবো? আপনাকে প্র্যাকটিক্যাল জায়গাটায় আসতে হবে না? জানতে হবে না যে আমার আমি আমি প্র্যাকটিক্যালি যে ধরনের কথাগুলো বলি সেখানে প্রেপোজিশনের সঠিক ব্যবহারটা কোথায়? বুঝতে পারছেন কি বলছি? হ্যাঁ। জি স্যার, ক্লিয়ার স্যার, পরিষ্কার ভাবে বুঝতে পারছি স্যার। অন্যরা কি বোঝেন? এইগুলোই ডেভেলপ করতে হবে, কারণ এই ডেভেলপমেন্টটা দরকার। এই এই আমি আমি বললাম যে আমি প্রেপোজিশন পড়াবো, প্রেপোজিশনের একটা চ্যাপ্টার আপনি যে কোনো গ্রামার বইতে যান আপনি বইতে পাবেন। তো আপনি যদি গতানুগতিক ধারায় পড়েন ওই অ্যাকচুয়াল ডেভেলপমেন্ট তো আসবে না। আমি এখানে যেভাবে আপনাকে বুঝাই দিচ্ছি যে আসলে এটা কোন জায়গায় কাজে লাগে। তো যাই হোক, এই হচ্ছে বিষয়, ইনের ব্যবহারটা অনেক বেশি তাহলে। এরপর দেখেন অ্যাবাউট মানে সম্পর্কে, দেখেন যেগুলো এক কথায় দুই কথায় উত্তর হয়ে যায় সেটা নিয়ে আমি আলোচনা করব না, আমি দেখাবো যেটার ব্যবহার সব থেকে বেশি, যেটা সব থেকে বেশি কনফিউশন ক্রিয়েট করে কথা বলতে গেলে। অ্যাবাউট মানে সম্পর্কে, বিটুইন মানে দুইজন ব্যক্তির মধ্যে থাকা বোঝায়, বিটুইন। যেমন আমি যদি বলি আপেলটা রহিম এবং করিমের মধ্যে ভাগ করে দাও, ইংলিশটা কেমন হয়? ডিভাইড দ্য আপেল বিটুইন রহিম অ্যান্ড করিম। কি বললাম বলেন তো? ডিভাইড দ্য আপেল বিটুইন রহিম অ্যান্ড করিম, আপেলটা রহিম এবং করিমের মধ্যে ভাগ করে দাও। কিন্তু আমি যদি দুইয়ের অধিক ব্যক্তি বা বস্তু বোঝাই, আমি যদি এই কথাটা বলি যে আপেলটা রহিম করিম এবং জসিমের মধ্যে ভাগ করে দাও, তখন ইংলিশটা এরকম হয় যে ডিভাইড দ্য আপেল, ডিভাইড দ্য আপেল অ্যামং অ্যামং রহিম, করিম অ্যান্ড জসিম, অ্যান্ড জসিম। অর্থাৎ দুইজন ব্যক্তির মধ্যে তুলনা করা বোঝাতে, তুলনা করা বাংলাটা বুঝবেন, তুলনা করা বোঝাতে বিটুইন বসে, দুইয়ের অধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে তুলনা করা বোঝাতে, সম্পর্ক বোঝাতে আমাদের এই মাং এর ব্যবহার হয়। মাং, মাং, এটা দুইটা সিলেবল নিয়ে গঠিত। এগেইনস্ট মানে বিরুদ্ধে, অ্যাক্রস মানে অতিক্রম, আফটার মানে পরে, বিফোর মানে আগে, এগুলো সবই কিন্তু প্রেপোজিশন, মনে রাখবেন এগুলো এক কথায় উত্তর হয়ে যায়। এরপর কয়েকটা গুরুত্বপূর্ণ প্রেপোজিশন যদি আপনারা দেখেন সেটা কি কি আছে, জাস্ট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার, বোঝার চেষ্টা করেন, নেওয়ার চেষ্টা করেন। সেটা হচ্ছে অন, অ্যাবভ অ্যান্ড ওভার। কি কি আছে বলেন তো? অন, অ্যাবভ অ্যান্ড ওভার, এই তিনটা প্রেপোজিশনের ব্যবহার একসাথে আমাদের একটু শিখতে হবে। তার আগে একটু বলি, দেখেন অন কি বলছে? স্থির বস্তু স্পর্শ করে উপরে বোঝাতে। এরপর বলছে কোনো বার বা তারিখের পূর্বে। আমি এই জায়গাটাকে একটু ক্লিয়ার করি, আমি একটা আলাদা ব্ল্যাঙ্ক পেজে আসি, একটু ভেঙে ভেঙে ভাগ করে দেখাই প্রত্যেকটা বিষয়কে, আপনাদের বুঝতে সুবিধা হবে, প্রত্যেকটা প্রেপোজিশনের ব্যবহার আপনারা শিখতে পারবেন। দেখেন আমি একটা ব্ল্যাঙ্ক পেজে আসি, এতটুকু মনে রাখেন বা একটা নোট নেওয়ার চেষ্টা করেন। ইংলিশ ল্যাঙ্গুয়েজে, ইংরেজি ভাষায় টাইম রিলেটেড প্রেপোজিশন আছে মূলত তিনটা। বলেন তো কি বললাম? টাইম রিলেটেড প্রেপোজিশন, টাইম রিলেটেড প্রেপোজিশন মানে হচ্ছে সময়কে মেনশন করার জন্য মূলত তিনটা প্রেপোজিশন বসে, সেটা হচ্ছে অন, ইন এবং অ্যাট। বলেন তো কি কি বললাম? অন, ইন এবং অ্যাট, মানে এই তিনটার অন্যান্য জায়গায় ব্যবহার আছে, এই তিনটা প্রেপোজিশনের ব্যবহার অন্যান্য জায়গায়ও আছে, বাট সময়কে বা জাস্ট টাইমকে মেনশন করার জন্য মূলত এই তিনটা প্রেপোজিশনই বসে। তাহলে এক নাম্বার যদি আমি বলি অ্যাট এর ব্যবহারটা কোথায় হয়, আগে অ্যাট এর ব্যবহারটা বলি, সেটা হচ্ছে নির্দিষ্ট সময় বা ঘড়ির কাঁটার আগে, ওই যেটা আমি বললাম, যেমন আই উইল টেক ইউর ক্লাস, আমি আপনাদের ক্লাস নিব অ্যাট
10 PM, রাত 10টায়, at 10 PM। এই হচ্ছে at এর ব্যবহার, অর্থাৎ ঘড়ির কাঁটা বা সার্টেন টাইম, শার্প টাইমের আগে। 2 নম্বর বিষয় হচ্ছে ইনের ব্যবহারটা কোথায় বলছি, মাস বা বছরের আগে। আমি কয়েকটা সেন্টেন্স বলি, দেখেন তো এই ধরনের সেন্টেন্স আপনারা ইংলিশে করতে পারেন কিনা। আমি যদি বলি 1952 সালে ভাষা আন্দোলন সংগঠিত হয়েছিল, কেউ বলতে পারেন এই বাক্যটা ইংলিশে কি হবে? পারবেন না, মোস্ট অফ দ্য স্টুডেন্ট পারবেন না। কেন জানেন? কারণ এটা একটা প্যাসিভ ভয়েস। হ্যাঁ, সো প্যাসিভ ভয়েসের প্র্যাকটিক্যাল ব্যবহার কতটা গুরুত্বপূর্ণ, যারা ফিফথ ফ্রি ক্লাস করেননি একটু করে আসবেন, বুঝতে পারবেন। এই যে সেন্টেন্সটা বললাম, ভেবে দেখেন পারবেন না। অনেকে মনে করেন আমি ইংলিশ গ্রামার জানি, আমি মোটামুটি লিখতে পারি, রিডিং পড়তে পারি, তারপরেও কেন এই বাক্যগুলো আমি পারছি না? প্যাসিভের প্র্যাকটিক্যাল ব্যবহার না জানার কারণে। কি বলছি বাক্যটা? 1952 সালে ভাষা আন্দোলন সংগঠিত হয়েছিল, দেখেন, ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট was organized, NIZED, এটা পাস্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভে লিখলাম, অর্গানাইজড। ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট ওয়াজ অর্গানাইজড, অর্থাৎ ভাষা আন্দোলন সংগঠিত হয়েছিল ইন 1952, 1952 সালে। তাহলে এইটা হচ্ছে আমাদের ইনের ব্যবহার। কোথায়? সালের আগে, বছরের আগে আমি ইনের ব্যবহার করলাম। এবার আমি যদি আপনাদের এরকম একটা সেন্টেন্স বলি যে ফেব্রুয়ারি মাসে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়, বলতে পারবেন ইংলিশ কি? ফেব্রুয়ারি মাসে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়। দেখেন, ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে ইজ অবজার্ভড, OBSERVED, বলুন তো কি বললাম? ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে ইজ অবজার্ভ, এবার কি হবে? ইন ফেব্রুয়ারি, ইন ফেব্রুয়ারি। এই যে মাসের আগে আমি ইন বসালাম, অর্থাৎ বছর, ইয়ার অথবা মান্থ, মাসের আগে ইন বসে। কিন্তু এটা মনে রাখবেন, কোন ডে বা ডেট, বার বা তারিখের আগে অন প্রিপোজিশন বসে। অর্থাৎ আমি যদি বলি 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়, তখন হবে ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে ইজ অবজার্ভ অন অন 21st ফেব্রুয়ারি, 21st ফেব্রুয়ারি। অর্থাৎ শুধু মাস যদি থাকে তার আগে ইন বসবে, বাট যদি ডে বা ডেট, বার বা তারিখ থাকে, তার আগে অন বসবে। সে আগামী সোমবার আমার অফিসে আসবে, সো হি উইল কাম, সে আসবে টু মাই অফিস, আমার অফিসে, অন মানডে, হি উইল কাম টু মাই অফিস অন মানডে। সো এইভাবে এই সেন্টেন্স গুলো আপনারা কমপ্লিট করতে পারবেন। আমি সকলকে অনুরোধ করব, আমি সকলকে রিকোয়েস্ট করব, যারা প্রেপোজিশনের প্র্যাকটিক্যাল ব্যবহার জানেন না বা পারেন না, এই প্র্যাকটিক্যাল এক্সাম্পল গুলো বোঝার চেষ্টা করেন, আমার কথাগুলো নেওয়ার চেষ্টা করেন। গতানুগতিক ধারায় পড়ে কখনো এটা মনে রাখতে পারবেন না, এটা মুখস্থ করে শেখা জিনিস না, প্র্যাকটিক্যালি বুঝতে হয়। আমি কি বলছি আপনাদেরকে, যে অন, ইন, অ্যাট এগুলোর ব্যবহার অন্যান্য জায়গায় আছে, বাট এগুলো স্পেসিফিকলি শুধু সময়কে, শুধু টাইমকে মেনশন করার জন্য আমরা বসিয়ে থাকি কোথায়? অন ব্যবহার করি ডে বা ডেট, বার বা তারিখের আগে। 16ই ডিসেম্বর বিজয় দিবস পালন করা হয়, ভিক্টরি ডে ইজ অবজার্ভ অন 16 ডিসেম্বর। আমার ভাই জুন মাসে বিদেশ থেকে দেশে আসবে, মাই ব্রাদার উইল কাম টু দ্য কান্ট্রি ফ্রম অ্যাব্রোড ইন জুন। বাট যদি বলি সে 15ই জুন আসবে, তখন অন 15th জুন, এরকম হয়। আমার কথাটা বোঝেন। ডে বা ডেট, স্যাটারডে, সানডে, মানডে, টিউসডে, ওয়েনসডে, থার্সডে, ফ্রাইডে, যে কোনো বার, ইভেন বার্থডে, অ্যানিভার্সারি ডে, এই ধরনের যদি কোনো ডে বা ডেটও থাকে, তার আগেও কি বসবে? অন প্রেপোজিশন বসবে। তাহলে বার বা তারিখের আগে অন বসবে। আর মাস বা বছরের আগে, ইয়ার অর মান্থ, ইন বসবে। আর ঘড়ির কাটার আগে, সার্টেন টাইমের আগে, শার্প টাইমের আগে অ্যাট প্রেপোজিশন বসবে। তাহলে এতটুকু কি আমি ক্লিয়ার করতে পারলাম যে টাইম রিলেটেড প্রেপোজিশন কি কি? অ্যাট, ইন, অন, সময়কে মেনশন করার জন্য এই 3টা প্রেপোজিশন বসে থাকে। ক্লিয়ার? বুঝতে পারছেন প্রত্যেকে? ক্লিয়ার স্যার, অল ক্লিয়ার। থ্যাংক ইউ। এইভাবে কখনো প্রেপোজিশনের ব্যবহার শিখছেন এর আগে? এই যেটা আমি বলছি, যেটা আমি দেখাচ্ছি, সো সো এইটা আপনাকে করতে হবে, এইটা শিখতে হবে। এটা না শিখে আপনি দেখেন, সত্যি কথা বলতে কি, এই দেখেন,
আমি মনে করেন প্রিপোজিশনের চ্যাপ্টারটা কই, এই যে আমি যে আপনাকে এখানে একটা একটা ওয়ার্ড ধরে ধরে আমার মনে যেভাবে আসছে, এই এক্সাম্পল গুলো কি আমার মুখস্থ এক্সাম্পল না, আমি আমার মনে যেভাবে আসছে আমি সেইভাবে আপনাকে ডেলিভার করছি, ভাবানোর চেষ্টা করছি, বোঝানোর চেষ্টা করছি, ইমাজিন করানোর চেষ্টা করছি, রিয়েলাইজ করানোর চেষ্টা করছি। কেন? যাতে করে আপনি প্র্যাকটিক্যালি জায়গাটার ভিতরে চলে যেতে পারেন, যাতে করে আপনি প্র্যাকটিক্যালি এই ওয়ার্ড গুলোকে ইউজ করতে পারেন আপনার ল্যাঙ্গুয়েজের ভিতর, আবার বলছি ল্যাঙ্গুয়েজের ভিতর। কিন্তু আমি যদি বলতাম যে ইউজ অফ ওভার, আপনি মনে করেন একটা বইতে প্রিপোজিশনের ব্যবহার দেখছেন, এরকম অনেক এক্সাম্পল লেখা আছে, ইউজ অফ অ্যাবভ, সংযুক্ত না হয়ে উপরে বোঝাতে, স্থির বস্তু বোঝাতে অ্যাবভ বসে, আপনি পড়লেন। তারপর আপনি পড়ছেন দ্য ফ্যান ইজ অ্যাবভ মাই হেড, দ্য লাইট ইজ অ্যাবভ মাই হেড, মানের উপর বোঝাতে অ্যাবভ বসে, আই গট অ্যাবভ 90% মার্ক ইন ইংলিশ, ই গট অ্যাবভ 80%। এরকম যদি আপনি পরপর পরপর পড়ে যান, বিশ্বাস করেন এইভাবে পড়ে বলেই, এইভাবে আমরাও পড়ি বলেই আমরা কখনো বুঝি না যে আসলে এটা কিসে ব্যবহার হচ্ছে, কোন জায়গায় ব্যবহার হচ্ছে। আপনি বুঝলেন যে অ্যাবভ বসে সংযুক্ত না হয়ে উপরে বোঝাতে, আপনি বুঝলেন যে মানের উপর বোঝাতে অ্যাবভ বসে, বাংলা দেখলেন, ইংলিশ দেখলেন, বাট আপনি কি সত্যিকার অর্থে জিনিসটাকে প্র্যাকটিক্যালি রিয়েলাইজ করতে পারছেন? ভেবে দেখেন তো, এরকম যদি গতানুগতিক ধারায় পড়ে যান। বাট এই অ্যাবভের ব্যবহার আমি যদি আপনাকে এখন বুঝাই দেই যে কোথায় অ্যাকচুয়ালি ব্যবহারটা হয়, দেখেন কতটা প্র্যাকটিক্যাল সেটা। এখানে লেখা আছে ওভার, বলছে কোনো কিছু স্পর্শ না করে উপরে চলমান অবস্থা বোঝাতে ওভার বসে। এখানে লেখা আছে দ্য প্লেন ইজ ওভার দ্য ফিল্ড, দ্য বার্ড ইজ ফ্লাইং ওভার দ্য ফিল্ড, আপনি বলছেন মাধ্যম বোঝাতে ওভার বসে, হি টকস ওভার ইমো, আই টক ওভার টেলিফোন, বিপরীত পাশে বোঝাতে ওভার বসে। এরকম অনেক কিছু লেখা আছে। বাট আপনি যদি গতানুগতিক ধারায় পড়ে যান, প্র্যাকটিক্যালি রিয়েলাইজ না করেন, এটা আপনি ধরে রাখতে পারবেন না, আপনি মনে রাখতে পারবেন না। তাহলে সঠিক ব্যবহারটা কি, কোথায় ছিলাম? এই দেখেন, সঠিক মানে আমরা কিভাবে এটা শিখি। আর তার আগে একটা কথা বলি, বিসিএস, ব্যাংক জব বা অ্যাডমিশন টেস্ট, বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় যদি প্রেপোজিশন থেকে কোশ্চেন আসে, মোস্ট অফ দ্য টাইম অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে কোশ্চেন আসে। সেটা কি আমি দেখাবো। সেইটা ছাড়া যদি কোনো চাকরির পরীক্ষায় প্রেপোজিশন থেকে কোশ্চেন আসে, মূলত এই জায়গাটা থেকে আসে, এই তিনটা ব্যবহার, অন, অ্যাবাভ অ্যান্ড ওভার। এই তিনটা ব্যবহার মনে করেন, এরকম একটা বাক্য থাকলো যে দ্য বার্ড, দ্য বার্ড ইজ ফ্লাইং, FLYING, পাখিটা উড়ছে। হ্যাঁ, দ্য বার্ড ইজ ফ্লাইং, হ্যাঁ, গাছের উপর দিয়ে পাখিটা উড়ছে। এখন এরকম ড্যাশ দিয়ে লেখা থাকলো দা ট্রি, এবং আপনার এখানে কয়েকটা অপশন দেওয়া থাকলো অন, ওভার, অ্যাবাভ। এখানে আপনার এ বি ও ভি, আপনার অ্যান্সার কোনটা হবে? So, এই মানে যদি প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রেপোজিশন থেকে কোশ্চেন আসে, মূলত এই জায়গাটা থেকে আসে, একটু বলে রাখলাম। তো দেখেন, এই তিনটা প্রেপোজিশনকে আপনার একটু আলাদাভাবে শিখতে হবে বা দেখতে হবে বা বুঝতে হবে। অন কি বলছে, ওই যে ইন যেমন বলছিলাম না, ইনের মতো অনও একটা পাওয়ারফুল প্রেপোজিশন। তো অন কি বলছে দেখেন, বলছে স্থির বস্তু স্পর্শ করে উপরে বোঝাতে অন বসে। অনের আরেকটা ব্যবহার আছে বার বা তারিখ, এটা তো আমি বলেছি অলরেডি। এরপর হচ্ছে অ্যাবাব, স্থির বস্তু স্পর্শ না করে উপরে বোঝাতে। এরপর বলছে ওভার, চলমান বস্তু স্পর্শ না করে উপরে বোঝাতে। এই তিনটা প্রেপোজিশনকে একসাথে আপনার প্র্যাকটিস করতে হবে, তাহলে আপনি ধরে রাখতে পারবেন। মনে রাখার কৌশলটা কি বোঝেন, এই যে অন, অ্যাবাব অ্যান্ড ওভার, এই তিনটা প্রেপোজিশনেরই কমন একটা মিনিং হচ্ছে উপরে। আবারও বলছি, মানে এক কথায় যদি বলি, অন মানে উপরে, অ্যাবাব মানে উপরে, ওভার মানে উপরে। তিনটা শব্দের অর্থ কি? উপরে। বাট পার্থক্যটা কি? হোয়াট ইজ দ্য অ্যাকচুয়াল ডিফারেন্স? বলছি স্থির বস্তু স্পর্শ করে উপরে বোঝায়। আমি আপনাদের ক্লাস নিচ্ছি, আমার টেবিলে উপর একটা ল্যাপটপ আছে, একটা ডেস্কটপ আছে, একটা মোবাইল আছে, একটা পানির বোতল আছে। এই কথাগুলোকে আমি কি বলতে পারি? দ্য ল্যাপটপ ইজ অন মাই টেবল, দ্য মোবাইল ইজ অন মাই টেবল, দ্য বটল অফ ওয়াটার ইজ অন মাই টেবল। মানে এগুলো টেবিলের সাথে স্পর্শ করে আছে, টেবিলের উপরে আছে, এই জন্য আমি এখানে অনের ব্যবহার করছি। বাট যদি অবজেক্টকে স্পর্শ না করে উপরে কোনো কিছু স্থির অবস্থায় থাকে, তখন অ্যাবাব এর ব্যবহারটা হয়। মানে কি, কথাটা বোঝেন? এই যে আমি আপনাদের ক্লাস নিচ্ছি, আমার মাথার উপর একটা সিলিং ফ্যান আছে, একটা এসি আছে, এয়ার কন্ডিশন আছে, একটা কারেন্টের বাল্ব আছে, লাইট আছে। এগুলো কোথায় আছে বলছি বলেন তো? আমার মাথার উপর আছে বলছি। কোথায়? আমার অবজেক্টটা কি আমার মাথা? তাহলে এইগুলো কি আমার মাথার সাথে স্পর্শ করে আছে, টাচ করে আছে? না, উপরে স্থির অবস্থায় দেয়ালের সাথে, অলের সাথে, সিলিং এর সাথে লাগানো আছে। সো আমি বলতে পারি the light is above my head, the fan is above
মাই হেড, ফ্যানটা যদি আবার ঘুরতে থাকে তখন আবার আলাদা। দ্য এয়ার কন্ডিশন ইজ অ্যাবাভ মাই হেড, এখানে অবজেক্টকে স্পর্শ না করে উপরে স্থির অবস্থায় কোনো কিছু থাকলে অ্যাবাভ এর ব্যবহারটা হচ্ছে। অবজেক্ট কি আমার মাথা, ওই লাইট কি আমার মাথার সাথে টাচ করে আছে না, মাথা থেকে সেপারেট একটা দূরত্বে স্থির অবস্থায় আছে, এখানে অ্যাবাভ। আর ওভার হচ্ছে অবজেক্টকে স্পর্শ না করে উপরে চলমান কোনো অবস্থা বোঝাতে ওভার প্রিপজিশনের ব্যবহার হয়। ওই ক্রিকেট খেলা হয় না, দেখবেন কমেন্ট্রিতে বলে কোনো ব্যাটসম্যান যদি ছয় মারে বলে লফটেড সিক্স ওভার দ্য বাউন্ডারি। কেন বলে ওভার দ্য বাউন্ডারি? একটা ব্যাটসম্যান যখন বলকে হিট করে, বলটা গ্রাউন্ডকে টাচ না করে উপর দিয়ে গতিশীল অবস্থায় গিয়ে গ্যালারিতে গিয়ে পড়ে। অর্থাৎ অবজেক্টকে স্পর্শ না করে উপরে যদি কোনো কিছু চলমান থাকে তখন ওভারের ব্যবহারটা হয়। যদি বলি ফ্যানটা আমার মাথার উপরে ঘুরতেছে, দ্য ফ্যান ইজ মুভিং ওভার মাই হেড। ঠিক আছে, পাখিগুলো গাছের উপর দিয়ে উঠতেছে, দ্য বার্ডস আর ফ্লাইং ওভার দ্য ট্রি। মনে করেন একটা গাছ, গাছের উপর দিয়ে কিছু পাখি উড়ে যাচ্ছে, গাছটাকে টাচ না করে স্পর্শ না করে তার উপরে যদি চলমান অবস্থায় থাকে তখন সেখানে ওভারের ব্যবহার হয়। প্লেনটা এইমাত্র মাটির উপর দিয়ে চলে গেল, হ্যাঁ, হ্যাঁ, দ্য প্লেন হ্যাজ গান ওভার দ্য ল্যান্ড জাস্ট নাও, সো হ্যাজ গান ওভার দ্য ল্যান্ড। এরকম অবজেক্টকে স্পর্শ না করে উপরে চলমান অবস্থা বোঝাতে। মনে করেন এই যে মোবাইলটা আমার মাথার উপর যদি আমি এরকম করে রাখি, আমি বলতে পারি দ্য মোবাইল ইজ অন মাই হেড। এটা যদি এইরকম একটা জায়গায় স্থির অবস্থায় থাকে মাথা থেকে একটা সেপারেট দূরত্বে, দ্য মোবাইল ইজ অ্যাবাভ মাই হেড। এটা যদি মাথার উপর এরকম দৌড়াতে থাকে, মাথাকে স্পর্শ না করে উপর দিয়ে এরকম দৌড়ায়, যাওয়া আসা করে, দ্য মোবাইল ইজ গোয়িং ওভার মাই হেড, ওভার মাই হেড। সো অন, অ্যাবাভ অ্যান্ড ওভার, এই তিনটা প্রেপোজিশনের একটা কমন মিনিং হচ্ছে উপরে। বাট পার্থক্যটা কি আশা করি আপনারা বুঝতে পারছেন। অবজেক্টকে স্পর্শ করে উপরে স্থির অবস্থায় থাকলে অন, অবজেক্টকে স্পর্শ না করে উপরে স্থির অবস্থায় থাকলে অ্যাবাভ, অবজেক্টকে স্পর্শ না করে উপরে চলমান অবস্থায় থাকলে ওভারের ব্যবহার হয়। ক্লিয়ার কথা, কনসেপ্ট ক্লিয়ার, বোঝাতে পারছি আমি? ইয়েস, ক্লিয়ার স্যার। অন্যরা বুঝতে পারছেন? পানির মতো ক্লিয়ার। ওকে, তিনটা প্রেপোজিশন অন, অ্যাবাভ অ্যান্ড ওভার এর প্র্যাকটিক্যাল ব্যবহারটা কোথায় বুঝতে হবে, নিতে হবে। দেখেন, আন্ডার মানে নিচে। ও, এখানে আরেকটু বলি আমি, ওভারের আর আর কয়েকটা ব্যবহার আছে, এটা একটু আপনাদের দেখতে হবে। যেমন সমগ্র অর্থে, কর্তৃত্ব আরোপ অর্থে বা বিপরীত পাশে বোঝাতে ওভার বসে। যেমন মনে করেন, এটা একটা গুরুত্বপূর্ণ প্রেপোজিশন, তো মনে করেন আহ আমি সারা বিশ্ব ভ্রমণ করব, এরকম বলি না আমরা, আই উইল ট্রাভেল অল ওভার দ্য ওয়ার্ল্ড। এখানে ওভারের ব্যবহারটা হয়। কর্তৃত্ব আরোপ করা কেমন? মনে করেন আপনি একটা ভাড়া বাসায় থাকেন, ভাড়াটিয়া। বাসার মালিক অনেক সময় ভাড়াটিয়াদের উপর বিভিন্ন রুলস জারি করে না, নিয়ম বলে না, যেমন ফর এক্সাম্পল ছাদে ওঠা যাবে না, ছাদে কাপড় নাড়া যাবে না, এরকম কথা বলে না। সো আপনি যদি বলেন এই বাসার মালিক আমার উপর অনেক নিয়ম জারি করেছে, you can say that, here you can say, the owner of this house has imposed, অর্থাৎ জারি করেছে, মেনি রুলস, কি বলতে পারি, মেনি রুলস আমার উপর, ওভার মি। এই যে ওভার মি মানে আরোপ করা, কর্তৃত্ব আরোপ করা, সে আমার উপর মাতব্বরি খাটাচ্ছে। বিপরীত পাশে বোঝাতে ওভার বসে। বিপরীত পাশে কেমন জানেন? মনে করেন আপনি একজনকে খুঁজতে গেলেন, একটা নতুন গ্রামে চলে গেলেন, তার নাম রহিম। তার এলাকায় গিয়ে তার নেইবার্স বা প্রতিবেশী কাউকে বলছেন, এখানে রহিমের বাড়ি কোথায়, এই গ্রামে রহিম কোথায় থাকে বলতে পারেন, ওয়ার ডাজ রহিম লিভ হেয়ার। তার একটা প্রতিবেশী বলছে, রহিমরা তো ওই নদীর ওই পার থাকে, খালের ওই পার থাকে। মনে করেন আপনি যেখানে গিয়ে কথা বলছেন তার বাড়ির সামনে একটা বড় খাল আছে, একটা নদী আছে বা একটা ব্রিজ আছে। তো সে এইভাবে উত্তরটা দিচ্ছে, রহিম লিভস ওভার দ্য খানাল, ওভার দ্য ব্রিজ, ওভার দ্য রিভার। অর্থাৎ রহিম নদীর ওই পার থাকে। ওই পার মানে কি, সে যেখানে আছে তার বাড়ির উল্টা পাশে। তো এই জন্য বলছে এই বিপরীত পাশে বা অন্য পাশে বোঝাতে ওভারের ব্যবহার হয়। হি লিভস ওভার দ্য রিভার, হি লিভস ওভার দ্য খানেল, হ্যাঁ, খালের ওই পার, ওভার দ্য ব্রিজ, ওই ব্রিজের ওই পার তারা বাস করে। তো এখানে ওভারের ব্যবহারটা হয়, একটু মনে রাখবেন। এগুলো সব লেখা আছে, কিন্তু আমি তো এখন মুখে বলতেছি, এগুলো সব প্র্যাকটিক্যাল এক্সাম্পল নিচে দেওয়া আছে। আন্ডার মানে নিচে, বিলো মানে নিচে, দুইটা পার্থক্য। গুণগত মানের দিক থেকে নিচে বোঝাতে মূলত বিলো বসে। বিভিন্ন কাপড়ের বলে না যে এত পার্সেন্ট ছাড়ে এটা বিক্রি হচ্ছে,
হ্যাঁ, বিলো 90%, বিলো 50%, অর্থাৎ গুণগত মান, এই কাপড়ের মানটা এরকম। সো এটা নিয়ে পরে কথা বলছি। এরপর দেখেন বিহাইন্ড মানে পিছনে, বিয়ন্ড এইটা সম্পর্কে অনেকেই হয়তো অপরিচিত, অনেকে জানেও না যে এটা একটা প্রেপোজিশন। নির্দিষ্ট সময় পর সা- সাফল্য, কল্পনার বাইরে বা সামর্থ্যের বাইরে বোঝাতে বিয়ন্ড বসে। মনে করেন আপনি একটা সুপার শপে বা আপনি একটা শপিং মলে পোশাক কিনতে গেলেন, একটা ড্রেস আপনার পছন্দ হলো, বাট সেই ড্রেসের যে প্রাইস, যে দাম, যে মূল্য, অত টাকা আপনার কাছে নেই। এই সিচুয়েশন আপনি এরকম একটা কথা বলছেন, দ্য প্রাইস অফ দিস ড্রেস ইজ বিয়ন্ড মাই বাজেট। এই ড্রেসের প্রাইসটা, মূল্যটা আমার বাজেটের বাইরে, আমার সাধ্যের বাইরে, আমার সীমার বাইরে, এত টাকা আমার কাছে নেই। একটা বাইক কিনতে গেছেন, অনেক টাকা দাম, আপনার কাছে অত বাজেট নাই। ইউ ক্যান সে দ্যাট দ্য প্রাইস অফ দিস বাইক ইজ বিয়ন্ড মাই বাজেট। এটা আমার বাজেটের বাইরে, মানে আমার সীমানার বাইরে, আমার কল্পনার বাইরে, আমার সামর্থ্যের বাইরে, এত টাকা আমার কাছে নেই। এইটাই, এটা হচ্ছে বিয়ন্ডের ব্যবহার। এরপর হচ্ছে ইনটু, এটাও খুব গুরুত্বপূর্ণ একটা প্রেপোজিশন। এটা দুইটা সেন্সে ব্যবহৃত হয়। দেখেন, এক নাম্বার হচ্ছে প্রবেশ বা গতিশীল অবস্থা, আরেকটা হচ্ছে রূপ পরিবর্তিত হওয়া বা দলে দলে ভাগ হওয়া। যেমন আমি যদি বলি দে বা হি এন্টার্ড ইনটু মাই রুম, বাইরের থেকে হঠাৎ করে ভেতরে কেউ প্রবেশ করলো একটা গতিশীল অবস্থায়, এখানে ইনটু এর ব্যবহার হয়। হি এন্টার্ড ইনটু মাই রুম। ডোন্ট গেট ইনটু দ্য রানিং ট্রেন, চলন্ত ট্রেনে উঠো না। একটা লোক মনে করেন ট্রেনের টিকিট কেটে রাখছে, ট্রেনটা ছেড়ে দিবে, এই টাইমে সে স্টেশনে এসে দৌড়াই গিয়ে ট্রেনে উঠতে যাচ্ছে, একজন ট্রেনের ভিতর থেকে বলছে ডোন্ট গেট ইনটু দ্য রানিং ট্রেন, চলন্ত ট্রেনে উঠো না। ওই যে ও বাইরে থেকে দৌড়ায় ভিতরে ট্রেনে উঠতে যাচ্ছে, এই যে বাইরে থেকে দৌড়ায় ভিতরে গতিশীল অবস্থায় কোনো কিছু প্রবেশ করতেছে, এখানে ইনটু এর ব্যবহার হয়। দ্য বয় ইজ জাম্পিং ইনটু দ্য রিভার, ছেলেটা নদীতে লাফাচ্ছে, নদীতে ঝাঁপ দিচ্ছে, জাম্প করছে। মনে করেন বাইরে থেকে দৌড়ায় নদীর ভিতর পড়ছে, লাভ দেয় না মানুষজন পুকুরে, নদীর পাশে যারা নদী নদী এলাকায় থাকেন, অফ দা আছে, অফ দার রাস্তা বলে না, উঁচু যে ভেরিবাদ, সে সেইখান থেকে নদীর ভিতর লাফায় পড়ছে। সো হি এন্টার্ড ইনটু দ্য রিভার, হি জাম্প ইনটু দ্য রিভার। ইনটু কেন ব্যবহার করছি? ওই যে দৌড়ায় একটা, মানে গতিশীল একটা অবস্থায় বাইরে থেকে ভিতরে কোনো কিছু অ্যাক্সেস করতেছে বা ঢুকতেছে। এছাড়া পরিবর্তিত হওয়া, মনে করেন 10 জনের একটা গ্রুপ তিনটা বিভাগে ভাগ হয়ে গেল। একটা ফ্যামিলিতে 10 জন মেম্বার থাকে, একসাথে খায়, হঠাৎ করে তা আলাদা হয়ে গেল, তাহলে দে হ্যাভ বিন ডিভাইডেড ইনটু 3 গ্রুপস। এই যে ইনটু এখানে ব্যবহার হয়, যে দে হ্যাভ বিন ডিভাইডেড ইনটু 3 গ্রুপস, তারা তিনটা গ্রুপে ভাগ হয়ে গেল, তারা 10 জন মানুষ আলাদা আলাদা তিনটা গ্রুপে তারা ভাগ হয়ে গেল। তো এখানে ইনটু এর ব্যবহারটা হয়। এরপর হচ্ছে উইথ মানে সাথে, বাই মানে দ্বারা দিয়ে, ডিউরিং মানে নির্দিষ্ট সময় ধরে বোঝায়, ফর মানে জন্য, অফ। একটু দেখেন, আমি আমি অতটা সময় নষ্ট করতে চাচ্ছি না, কারণ অলরেডি 11টা 18 বেজে গেছে। আমি একটু রিডিং প্যাসেজ নিয়ে কথা বলবো, আপনাদের আমি একটু বুঝাই দিচ্ছি যেগুলো ইম্পর্টেন্ট। ফর মানে জন্য, এটা চতুর্থী বিভক্তি, যেমন আই ওয়ান্ট টু ডু সামথিং ফর ইউ, আমি তোমার জন্য কিছু করতে চাই, এখানে লেখা আছে নিচে, আমি দেখাচ্ছি। এরপর দেখেন যেটা অফ, দুটো অফ, একটা হচ্ছে অফ, একটা হচ্ছে অফ। ও ডাবল এফ আর ও এফ। ও ডাবল এফ যে অফ, এর মানে হচ্ছে বিচ্ছিন্ন অর্থে, মূল্য ছাড় অর্থে, কোনো কিছু থেকে পড়ে যাওয়া অর্থে বোঝায়। কি কি বলছে? বিচ্ছিন্ন অর্থে, মূল্য ছাড় অর্থে, বা কোনো কিছু থেকে পড়ে যাওয়া অর্থে। বলি না দরজাটা অফ করো, জানলাটা অফ করো, মানে অফ মানে কি, বন্ধ করা, ক্লোজ করা, সেটা হচ্ছে ও ডাবল এফ। আর ও এফ অফ, এর মানে হচ্ছে এর অধিকারে থাকা, মালিকানায় থাকা বোঝায়। ঠিক আছে, এই দুইটা একটু মনে রাখবেন। আর আপন ভিত্তির উপর বোঝাতে ব্যবহৃত হয়, দেখাচ্ছি এটা। উইদিন, এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটা প্র্যাকটিক্যাল স্পোকেনে অনেক বেশি ব্যবহৃত হয়। যেমন আই এম গোয়িং টুয়ার্ডস মার্কেট, ওই যে প্রথমে একটা সেন্টেন্স বলছিলাম না, যে আমার বাসায় ভালো লাগছে না তাই বের হয়েছি। এখন আমি যদি বলি যে আমি বাজারের দিকে যাচ্ছি, আই এম গোয়িং টুয়ার্ডস মার্কেট, আমি বাজারের দিকে যাচ্ছি, আমার আম্মুকে আমি বলে গেলাম, আনসার্টেন ডেস্টিনেশনে টুয়ার্ডস বসে। এরপর আমি আমার মাকে আবার বললাম যে মা, আমি একটু বাজারের দিকে যাচ্ছি, আমি 20 মিনিটের ভিতর চলে আসবেন, ফিরে আসবো। তাহলে আই উইল কাম ব্যাক উইদিন 20 মিনিটস। এই যে একটা নির্দিষ্ট সময়ের ভিতর একটা কাজ কমপ্লিট করা, এইখানেই মূলত উইদিন প্রেপোজিশন বসে। কি বললাম বলেন তো? একটা নির্দিষ্ট সময়ের ভিতর কাজ কমপ্লিট করা, কাজ সম্পন্ন করা, সার্টেন টাইমের ভিতর। আমি 2 ঘন্টার ভিতরে এই বইটা পড়ে ফেলবো। হ্যাঁ, তাহলে আই উইল রিড দিস বুক, আই উইল কমপ্লিট রিডিং দিস বুক উইদিন 20 মিনিটস, উইদিন 2 আওয়ার্স। এরকম একটা সার্টেন টাইমের ভিতর কোনো কাজ কমপ্লিট করা বোঝাতে উইদিন প্রেপোজিশন বসে, মনে রাখেন, উইদিন, উইদিন, উইদিন। ওকে, দেন উইদাউট, ছাড়া বা ব্যতীত। ফিশ ক্যান নট লিভ উইদাউট ওয়াটার, উই অলসো ক্যান নট লিভ উইদাউট ওয়াটার, মানুষ আমরাও পানি ছাড়া বাঁচতে পারি না।
ফ্রম মানে হতে বা থেকে। তো যাই হোক, এগুলো আপনারা একটু দেখবেন। এগুলো হচ্ছে প্রেপোজিশনস ডিকশনারি, মানে প্রেপোজিশন রিলেটেড ওয়ার্ডের আসলে অ্যাকচুয়াল কোনো মানে হয় না, বাট মেইনলি যে ধরনের অর্থগুলো এরা প্রদান করে সেটাই আমি এখানে লিখে দিয়েছি, বা আপনাদের গুরুত্বপূর্ণ যে প্রেপোজিশন গুলো আছে আমি বোঝানোর চেষ্টা করেছি। এখানে 30টা প্রেপোজিশনের আলাদা আলাদা ডিটেলস ব্যবহার দেওয়া আছে। এই 30টা প্রেপোজিশনের ব্যবহার আপনারা একটু শিখবেন, প্র্যাকটিস করবেন, এবং 30টা যদি আপনার মনে না থাকে, মনে না নিতে পারেন, ডিপলি যদি না শিখতে চান, আপনি যদি মনে করেন আমার এত বেশি গ্রামার শেখা দরকার নেই, আমি প্র্যাকটিক্যাল স্পিকিং বা রাইটিং এর জন্য চালিয়ে যাওয়ার মতো গ্রামারটুকু আমি শিখতে চাই, এই 30টার ভিতর থেকে আবার 12টা প্রেপোজিশন এই নিচে আমার এখানে আছে, আলাদা করে দেওয়া আছে 12টা মোস্ট ইম্পর্টেন্ট বাছাইকৃত প্রেপোজিশন আমি দিয়েছি। মানে অ্যাটলিস্ট যদি ওই 12টার ব্যবহারও আপনার জানা থাকে, আপনি যে কোনো ধরনের কনভারসেশন বা স্পিকিং বা রাইটিং আপনি চালিয়ে যেতে পারবেন। আর এইখানে যে 30টা প্রেপোজিশনের ব্যবহার দেওয়া আছে, আমি এতক্ষণ যে আলোচনাগুলো করলাম মনে রাখবেন এটাই সব থেকে ইফেক্টিভ বা ইম্পর্টেন্ট। এখানে যেটা দেওয়া আছে আপনারা যদি একটু দেখেন, এটা বাংলা লেখা আছে, ইংলিশ দেওয়া আছে, এক্সাম্পল দেওয়া আছে, আপনি নিজে যত সেলফ প্র্যাকটিস করতে পারবেন তত ডেভেলপ করতে পারবেন। আর এই প্রেপোজিশন একদিনে শেষ হওয়ার জিনিস না। আমার পেইড কোর্সে যারা আসবেন আপনারা বুঝতে পারবেন, প্রেপোজিশনের চ্যাপ্টার যখন আসবে এই চ্যাপ্টারে 3 দিন আমি ক্লাস নেই, 3 দিন, যাতে করে আপনি এটা প্র্যাকটিক্যালি বুঝে যান। আর সব থেকে বড় কথা হচ্ছে এইভাবে রুলস আর স্ট্রাকচার দেখে কখনো বোঝা যায় না। আমি আপনাকে এই যে আজকে যতটুকু আলোচনা করলাম, এই আলোচনার উপর ভিত্তি করে আমি কিন্তু প্রচুর প্যাসেজ রিডিং করাই, প্যাসেজ অ্যানালাইসিস করাই আমার স্টুডেন্টদেরকে, যারা গতকাল 6th ক্লাস করছিলেন লাস্ট পর্যন্ত। আপনারা দেখছিলেন যে স্পিকিং প্র্যাকটিসের জন্য আমি প্যাসেজ দেখাচ্ছিলাম। ওই প্যাসেজ যখন আমি রিড আউট করব, ওই প্যাসেজের ভিতর যখন বিভিন্ন প্রেপোজিশন থাকবে আমি আপনাকে স্মরণ করাই দিব, আমি আপনাকে দেখাই দিব যে দেখেন এইখানে এই প্রেপোজিশনের ব্যবহার আছে কিন্তু ঠিক এই কারণে। যখন আমি 7-8টা প্যাসেজ 10টা প্যাসেজ রিডিং করব, অ্যানালাইসিস করব, সেখান থেকে প্রেপোজিশন গুলো আপনাকে ধরাই দিব, ওই 10টা ক্লাসের ভিতরেই প্রেপোজিশনের হোল কনসেপ্ট আপনি পেয়ে যাবেন। মানে একদিনে নিতে গেলে হবে না, 10 দিনে নিতে হবে, বাট 10 দিনে যদি প্র্যাকটিক্যাল প্যাসেজ থেকে আপনি প্রেপোজিশনের কনসেপ্ট নিতে পারেন আমার মাধ্যমে, জীবনে কোনোদিন আর ভুলবেন না। প্রেপোজিশনের ব্যবহার নিয়ে কোনো ধরনের জটিলতা, অস্পষ্টতা, কনফিউশন আর থাকবে না। আর এটার পিডিএফ আমি পাঠিয়ে দিব আপনাদের যারা ফ্রি ক্লাস করছেন। আমি কিন্তু প্রত্যেকটা ক্লাসের রেকর্ড পিডিএফ আমি দিচ্ছি। তো এইখানে যদি পারেন নিজেরা সেলফ প্র্যাকটিসে যতটুকু সম্ভব হয় আপনারা পড়বেন। যেমন দেখেন, এগুলো পড়ারও বা শেখারও কিছু টেকনিক আছে। এটা তো সবকিছু বলতে গেলে সময় চলে যায়, বা বলাও যায় না সবকিছু সব সব জায়গায়। আমি একটু একটা জিনিস আমি একটু বুঝাই দেই টেকনিক দিয়ে। সেটা হচ্ছে দেখেন, বলছে ইউজ অফ অ্যাট এর ব্যবহার। কি বলছে, যে ছোট স্থান, শহর বা জায়গার পূর্বে অ্যাট বসে। যেমন হি লিভস অ্যাট মিরপুর, সে মিরপুরে বাস করে। হি লিভস অ্যাট নোয়াখালী, সে নোয়াখালীতে বাস করে। তো এটা আমি বলছিলাম যে ছোট জায়গার আগে অ্যাট বসে। এবার হি লিভস অ্যাট ঢাকা ইন বাংলাদেশ, সে বাংলাদেশে ঢাকায় বাস করে, এটা আমি বলছি। এরপর অ্যাটের আরেকটা ব্যবহার কোথায়, নির্দিষ্ট সময়। যেমন আই গো টু স্কুল অ্যাট 9 AM, হি গোস টু ইউনিভার্সিটি অ্যাট 10 AM, এখানে অ্যাট বসে, ভালো কথা। এরপর দেখেন 3টা ব্যবহার বলছে, যে দূরত্ব বোঝাতে দামের পূর্বে এবং বয়স বোঝাতে অ্যাট বসে। কি বলছে, দূরত্ব বোঝাতে দামের পূর্বে এবং বয়স। যেমন 3টা, আমি তো 2টা বলছি অলরেডি, এটা বাদে অ্যাটের আরো 3টা ব্যবহার আছে। কি কি, দূরত্ব, দাম এবং বয়স, এটা আপনাকে একটু পড়তে হবে। তো কি লেখা, ঢাকা ইজ অ্যাট 200 কিলোমিটার ফ্রম হিয়ার, ঢাকা এখান থেকে 200 কিলোমিটার দূরে। সিলেট ইজ অ্যাট 100 কিলোমিটার ফ্রম হিয়ার, দামের পূর্বে অ্যাট বসে। পটেটো সেলস অ্যাট 50 টাকা পার কেজি, আলু প্রতি কেজি 50 টাকায় বিক্রি হয়। আপেল সেলস অ্যাট 150 টাকা পার কেজি, আপেল প্রতি কেজি 150 টাকায় বিক্রি হয়। বয়স বোঝাতে অ্যাট বসে। হি পাস্ট এসএসসি অ্যাট 16, সে 16 সালে এসএসসি পাস করেছিল। হি পাস্ট এইচএসসি অ্যাট 18, সে 18 সালে এইচএসসি পাস করেছিল। সো এইরকম হচ্ছে মূলত অ্যাট এর ব্যবহার। এখন এইখানে কিছু টিপস বা কিছু স্ট্র্যাটেজি ফলো করতে হয়, সেটা কেমন জানেন, এই অ্যাট প্রিপোজিশনটা মোস্ট অফ দ্য টাইম সংখ্যাবাচক শব্দ বা নিউমেরিক ওয়ার্ডের আগে বসে। বলেন তো আমি কি বললাম, এই যে অ্যাট প্রিপোজিশন আপনারা দেখছেন, এটা মোস্ট অফ দ্য টাইম সংখ্যাবাচক শব্দ বা নিউমেরিক ওয়ার্ডের আগে বসে। যেমন যেমন এই প্রথমটা বাদ দেন, শহর বা জায়গা, এটা বাদে বাকি প্রত্যেকটা জায়গা দেখেন, মানে আপনি ভুলে যান যে নির্দিষ্ট সময়, দূরত্ব, দাম, বয়সের আগে অ্যাড বসে, এটা ভুলে যান। দেখেন তো, এই যে 9টা, 10টা, 200, 100, 50, 150, 16, 18, এগুলো সবই নাম্বার না, নিউমেরিক ওয়ার্ড না? এবং অ্যাট ওয়ার্ডটা ঠিক এই ধরনের নিউমেরিক বা নাম্বারের আগেই বসছে না, দেখেন তো। সো দ্যাট ইজ দ্য ট্রিক্স।
এই অ্যাট প্রেপোজিশনটা মোস্ট অফ দ্য টাইম এই ধরনের নিউমেরিক ওয়ার্ড বা নাম্বারের আগে বসে। তো এটা কিন্তু কোনো নিয়ম না গ্রামারের বা কোনো রুলস না, এটা আমি আমার জায়গা থেকে বলছি যে এটা এগুলো ব্যবহার করার কিছু ওয়ে, কিছু টেকনিক আছে। তো সবগুলোর এরকম কিছু কিছু বিষয় আছে যেগুলো মানে একটু যদি বুঝে নেওয়া যায়, এই প্রেপোজিশনের মিস্টেক হওয়ার পসিবিলিটি বা সম্ভাবনা কমে যায়। কম্পেয়ার মানে কম্পারেটিভলি যদি সবকিছুকে এইভাবে একটু দেখা যায় বা বোঝা যায়। সো এই হচ্ছে মূল বিষয়। আপনারা প্রত্যেকটা প্রেপোজিশন দেওয়া আছে, আমার যা বলার যতটুকু বোঝানোর আমি অলরেডি বুঝিয়ে দিয়েছি, বাকিটা আপনারা একটু দেখবেন। এই যে কোনো কিছুর উপর স্পর্শ করলে অন থাকে, যেমন কিপ দ্য মোবাইল অন দ্য টেবিল, মোবাইলটা টেবিলের উপর রাখো। বার, দিন বা তারিখের পূর্বে অন বসে, যেমন আই ওয়েন্ট দেয়ার অন স্যাটারডে, আমি সেখানে শনিবার গিয়েছিলাম। হি উইল কাম হেয়ার অন 17 জুন, সে জুনের 17 তারিখে এখানে আসবে। নদীর তীর বোঝাতে অন বসে, ঢাকা ইজ অন দ্য বুড়িগঙ্গা, ঢাকা বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত। খুলনা ইজ অন দ্য রূপসা, খুলনা রূপসা নদীর তীরে অবস্থিত। নির্ভরতা বোঝাতে অন বসে, উই লিভ অন রাইস, আমরা ভাতের উপর নির্ভর করে বাঁচি, ভাত খেয়ে বাঁচি। হি লিভস অন হিজ ফাদার, সে তার বাবার উপর নির্ভর করে বেঁচে থাকে। ফ্লোরের সংখ্যা বোঝাতে অন বসে, দ্য ব্যাংক ইজ অন দ্য ফিফথ ফ্লোর। মনে করেন আপনি একটা নতুন কলেজে ভর্তি হয়েছেন, আপনি জানেন না আপনার ক্লাসটা কোথায়, কাউকে জিজ্ঞাসা করছেন যে হোয়ার ইজ আওয়ার ক্লাস, আপনার কোনো ক্লাসমেটকে আপনি বলছেন, সে বলছে আওয়ার ক্লাস ইজ অন দ্য থার্ড ফ্লোর। এরকম ভাবে ফ্লোরের সংখ্যা বলতে অন বসে। ঢাকা ইজ অন দ্য বুড়িগঙ্গা, যে কোনো নদীর তীর। বরিশাল ইজ অন দ্য কীর্তনখোলা, সিলেট ইজ অন দ্য সুরমা, চিটাগাং ইজ অন দ্য কর্ণফুলী। সো যে কোনো নদীর তীর বোঝাতে তার আগে অন প্রেপোজিশন বসে। তো এগুলো আপনারা একটু দেখবেন, আমার যা বলার যা আলোচনা করার অলরেডি আমি করেছি। এটা বাদে প্রত্যেকটা প্রেপোজিশনের ডিটেলস ব্যবহার, ডিটেলস ইংলিশ এক্সাম্পল সহ এখানে দেওয়া আছে, নিট অ্যান্ড ক্লিন ভাবে দেওয়া আছে। আমার লেখা বইটা যারা নিয়েছেন, বইটা যারা অর্ডার করেছেন, স্পিক ইংলিশ উইথ সোনামুখ, এই বইটাতেও 7 অথবা 8 নাম্বার চ্যাপ্টারে প্রেপোজিশনের ডিটেলস ব্যবহার, এই যা যা আমি আলোচনা করছি, যা যা আমি দেখাচ্ছি, এই যেভাবে প্রেপোজিশন ডিকশনারি লেখা, আমার এই বইটা এটা প্রিমিয়াম কোয়ালিটির একটা বই। এটার প্রাইস 500 টাকা, ডেলিভারি চার্জ 120 টাকা, টোটাল 620 টাকা দিয়ে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে রিসিভ করতে পারবেন। এখনো পর্যন্ত যদি কেউ এই বইটা অর্ডার করতে চান, আপনারা করতে পারেন। বই হাতে পেয়ে 2 থেকে 3 দিনের ভিতরে ডেলিভারি ম্যানকে টাকা পরিশোধ করতে পারবেন। এই বইটাতে কি আছে জানেন? বাংলাদেশের যে কোনো ইংলিশ শেখার বই, হয় দেখবেন সেটা স্পোকেন বেসড হতে পারে, না হলে গ্রামার বেসড, না হলে রাইটিং বেসড, বাট আমার এই বইটা কমপ্লিট কোর্স অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ। এখানে বেসিক গ্রামার তো আছেই, এরপর এই বইটাতে 120+ মোস্ট ইউজফুল স্পোকেন স্ট্রাকচার আছে। এই বইটাতে 100+ আইএলটিএস স্পিকিং কিউ কার্ড টপিক আছে। আমার বইয়ের একটা চ্যাপ্টারে যা আছে সেটা দিয়ে মানুষ একটা বই তৈরি করতে পারে, বাট একটা চ্যাপ্টারে। আমার এই বইটাতে 500+ মোস্ট ইউজফুল ভোকাবুলারি আছে। এই বইটাতে 100+ ইংলিশ টু ইংলিশ অ্যান্ড বাংলা টু ইংলিশ কনভারসেশন দেওয়া আছে, যেটা প্র্যাকটিসের মাধ্যমে আপনার এই প্র্যাকটিক্যাল স্পিকিং এর জায়গাটা ডেভেলপ করতে পারবেন। 10+ রিডিং স্টোরি আছে। ফ্রি হ্যান্ড রাইটিং এর জন্য যা কিছু দরকার এখানে দেওয়া আছে, কিভাবে লেটার, ইমেইল, প্যারাগ্রাফ, কম্পোজিশন, সিভি, কমপ্লিটিং স্টোরি আপনারা লিখবেন ইংলিশে কারেক্ট স্ট্র্যাটেজি মেনটেন করে, সেটা এই বইটাতে দেওয়া আছে। একদম প্র্যাকটিক্যাল ওয়েতে ল্যাঙ্গুয়েজটা কিভাবে শিখবেন সেটা এই বইটাতে ধারাবাহিক ভাবে। এই দেখেন, এই যে আজকে যেটা কোর্স পড়াচ্ছি আপনাদের প্রিপোজিশন, অনেকে বলে আপনার বইয়ের ভিতর কি আছে। যারা আমার পেইড কোর্সে আসছেন বা আসবেন, ক্লাস করছেন, টাকা দিয়ে ভর্তি হচ্ছেন, প্রত্যেকটা ক্লাস শেষে আপনি রেকর্ডেড ক্লাস পাবেন, প্রত্যেকটা ক্লাসের পিডিএফ ফাইল পাবেন। বাট এগুলো তো ইন্ডিভিজুয়াল ফাইল। যদি আপনার মনে হয় যে আমার কাছে যদি একটা হার্ড কপি বই থাকতো তাহলে শেখাটা আরো ইফেক্টিভ হতো, কারণ একটা বইতে এক জায়গায় গোছানো পদ্ধতিতে ইফেক্টিভ ওয়েতে সবকিছু থাকে। তো সেটা আপনারা অর্ডার করতে পারেন। আপনি ফ্রি ক্লাস করেন বা পেইড কোর্স করেন, বইটা যদি নিতে হয় এটা আপনাকে আলাদাভাবে নিতে হবে, কারণ এই বইয়ের যে টাকাটা, এটা লভ্যাংশের টাকা আমি নেই না, এটা একটা সোশ্যাল অর্গানাইজেশনে ডোনেট করা হয়। এই বইটা যারা কিনছেন, অলরেডি এখানে অনেকেই আছেন যারা ফ্রি ক্লাসে কিনছেন, দেখবেন এই বইয়ের লাস্টের দিকে সেখানে অনেক ইনফরমেশন, ছবি দেওয়া আছে তাদের। এই দক্ষিণ অঞ্চলের দরিদ্র ছেলে মেয়েদের কল্যাণে এই বইয়ের টাকাটা ব্যয় হয়, এটা আমি ঘোষণা করছিলাম। লেখা আছে দেখবেন সোনামুখ, সোনামুখ একটা সোশ্যাল অর্গানাইজেশন। এখানে গ্রাম অঞ্চলের দরিদ্র শিক্ষার্থীদের আন্তর্জাতিক মানের শিক্ষা প্রদান করার জন্য বা পিছিয়ে পড়া শিক্ষার্থীদের জন্য আহ আহ এই পরিবারটা কাজ করে থাকে। এটা বাংলাদেশের একজন প্রাক্তন পুলিশ সুপার, পুলিশের একজন অনেক বড় একজন কর্মকর্তা বা অফিসার, সে এখন রিটায়ার্ড, জাতিসংঘে যিনি থেকে আসছেন। তো তিনি আর এটা অর্গানাইজ করেন আর কি। এই সোনামুখ পরিবারে আমাকে একবার ডাকছিল ইংলিশ অলিম্পিয়াডের জন্য, 6 দিনের ইংলিশ অলিম্পিয়াডে। সেখানে আমি তাদের ক্লাস নিতে গিয়েছিলাম। তাদের ভালোবাসা, তাদের সম্মান,
আহ, এতটা আমাকে দিয়েছিল, আমি বলছিলাম যে এই সোনামুখ পরিবারের নাম আমি সারা বিশ্বে ছড়িয়ে দিব। আমার এই বইটা বর্তমানে বিশ্বের 39টা দেশে চলে গেছে। আমার ক্লাস, আপনারা যারা ফ্রি ক্লাস করছেন, আমি জানি না কতটা আপনারা এটা ইমাজিন করতে পারছেন বা অনুধাবন করতে পারছেন, বাট একবার যারা করে তারা আমার কাছে থাকে। আমার কাছে সিঙ্গাপুর, কানাডা, দুবাই, ইউএসএ, ইউকে, প্রায় সাইপ্রাস, হংকং, প্রত্যেকটা দেশ থেকে স্টুডেন্ট আছে। অনেকে আছেন অন টু অন ক্লাস করে, পার্সোনাল ক্লাস করে। কানাডা থেকে দুইজন আছে, 48,000 টাকা দিয়ে ক্লাস করছে আমার কাছে, আমি এটা আপনাকে ওপেনে বলে দিচ্ছি। দুইজন ক্লাস করে, মান্থলি এক একজন 48,000 টাকা আমাকে দেয়। আমি মাসে 12টা ক্লাস নেই। ইউএসএ থেকে আছে, ইউএসএ এর কি জানো, ইলন মাস্কের যে কোম্পানিটা, ওটার নাম কি জানো, যাই হোক, ওইখানে জব করে বাংলাদেশি আর কি, প্রবাসী বাঙালি। তারা তারা হাজবেন্ড ওয়াইফ দুইজন এখনো পর্যন্ত ক্লাস করে। সো যারা একবার আমার ক্লাস দেখছে আসছে, যারা বোঝে, যারা পজিটিভ মাইন্ডে নিতে পারে, যাদের ইংলিশে প্রফেশনাল হওয়ার ইচ্ছা থাকে, তারা অবশ্যই আমার কাছে থাকে বা শেখে। তো এটা হচ্ছে সত্যি কথা, কারণ আমি আমার জায়গা থেকে আমার সর্বোচ্চ সর্বোচ্চ ডেডিকেশন দিয়ে, সর্বোচ্চ পরিশ্রম দিয়ে, বোঝানোর সর্বোচ্চ স্তর পর্যন্ত গিয়ে আমি বুঝিয়ে থাকি আমার প্রত্যেকটা স্টুডেন্টকে। তো এইখানে যারা আপনারা পেইড কোর্সে আসবেন, এই এই ব্যাচে যারা ক্লাস করবেন, এই ব্যাচের ক্লাস সব থেকে ভালো হয়। আর যদিও আমি বলছি যে পার্সোনাল ক্লাস করেন, অনেক টাকা দিয়ে ক্লাস করেন, বাট বিশ্বাস করেন পার্সোনাল ক্লাস নিতে অনেক কষ্টও হয়। বা অতটা ওইভাবে আমার নিতেও ইচ্ছা করে না, সত্যি কথা বলতে। এখানে ক্লাস নিয়ে আমি যতটা আনন্দিত হই, যতটা প্লেজার কাজ করে আমার ভিতর আপনাদেরকে শেখানোর মাধ্যমে, এই ফ্রি ক্লাস নিয়েও আমার অনেক ভালো লাগে। কারণ অনেক ভালো ভালো কমেন্ট আসে, ভালো ভালো ফিডব্যাক আসে, অনেকেই আমাকে দোয়া দেন। হ্যাঁ। সো হ্যাঁ, এটা আমার জন্য অনেক বড় পাওনা, এটাই হচ্ছে সত্যি কথা। তো যাই হোক, আমি আপনাদের পিডিএফটা পাঠিয়ে দিব। যদি কেউ বইটা অর্ডার করতে চান, এটা করতে পারেন। বইয়ের প্রাইস 500 টাকা, ডেলিভারি চার্জ 120 টাকা। বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা এটা অর্ডার করতে পারবেন। আগামী 2 দিনের ভিতর নিলে হয়তো বইয়ের ডেলিভারি চার্জটা আমি একটু কম রাখতে পারবো, 90 টাকা করে রাখতে পারবো। আপনারা আমার হোয়াটসঅ্যাপে নক দিন, যদি কেউ বই নিতে চান। টোটাল 590 টাকায় আপনারা নিতে পারবেন। আমার ওয়েবসাইটে দেওয়া আছে 620 টাকা। কারণ ওইখানে এই যে মাঝে যে তেলের দাম বৃদ্ধি পাওয়ার জন্য স্টেট ফাস্ট সহ বিভিন্ন কুরিয়ারের ডেলিভারি চার্জ বাড়িয়ে দিয়েছে, আর আমার বইটার ওজন একটু বেশি। ওখানে তো ওজন অনুযায়ী টাকা নেয়, এই ডেলিভারি টাকা তো আর আমার আমার না, ওটা তো ওরা নেয়। তো বাড়িয়ে দিয়েছে। তো তারপরেও আমি একটু কম করে নিতে পারবো। টোটাল 590 টাকায় আপনারা যে কোনো প্রান্ত থেকে এই বইটা রিসিভ করতে পারবেন। এটা আপনার জন্য অনেক বড় একটা অ্যাসেট বা সম্পদ হয়ে থাকবে, এতটুকু বলতে পারি। আমি বলছিলাম ভোকাবুলারিতে যারা দুর্বল, ভার্ব রিলেটেড ভোকাবুলারি পড়তে হয়, তো সেটাও আপনি ডেভেলপ করতে পারবেন। আর আমি বলে রাখছি, যারা পেইড কোর্সে আসবেন, এখনো পর্যন্ত যারা আসতে চান, আমি ডিটেলস বারবার জানিয়ে দিয়েছি। আর যাদের কোনো কোশ্চেন আছে, আপনারা আমাকে কোশ্চেন করতে পারেন। আগামীকাল রাত 10টা থেকে ক্লাস শুরু হবে। আর পেইড কোর্স শুরু হলে ফ্রি ক্লাস আগামীকালই হয়তো আমি নিতে পারবো কিনা জানি না, বাট পরবর্তী ফ্রি ক্লাসের টাইমটা আমার হয়তো একটু চেঞ্জ করতে হবে, রাত 9টা বা রাত 8টায়, তখন হয়তো আমি নিতে পারি। তো দেখেন, এটা হচ্ছে কমপ্লিট কোর্স অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ। আর সপ্তাহে 4 দিন ক্লাস থাকবে। ক্লাস শুরু কিন্তু আগামীকাল থেকে, আমি আবারও বলছি, পেইড কোর্সের নতুন ব্যাচের ক্লাস আগামীকাল থেকেই শুরু। ক্লাস টাইম থাকবে রাত 10টা থেকে 11টা। আমাদের কোর্সের ডিউরেশন 3 মান্থ, বাট 3 মাস না। আপনার 2,000 টাকা একসাথে দেওয়া থাকলে, কমপ্লিট থাকলে, আপনি যত দিন না পর্যন্ত এক্সপার্ট এবং ডেভেলপ করতে পারবেন, আপনি আমার সাথে থাকতে পারবেন। এর পরবর্তীতে বাড়তি 1 টাকাও আপনাকে দিতে হবে না, আমি কখনোই নিব না। আপনি 2 বছর 3 বছর থাকলেও আমি কোনো টাকা নেই না বা নিব না। সো যে কোনো বয়সের যে কেউ করতে পারবেন। আপনি স্টুডেন্ট, হাউস ওয়াইফ, টিচার, অফিসার, জব হোল্ডার, ফ্রিল্যান্সার বা ইমিগ্রান্ট, যারাই আছেন, কোর্সটা সেভাবেই ডিজাইন করা। প্র্যাকটিক্যাল ওয়েতে কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজটা আপনি শিখবেন, ইংলিশে কথা বলবেন, ফ্রি হ্যান্ডে যে কোনো কিছু লিখবেন। আমি ওয়ান টু ওয়ান কেয়ার করে প্রত্যেকটা স্টুডেন্টকে পড়িয়ে থাকি। আমার 1000 জন দরকার নেই, 10 জন থাকুক, সেই 10 জন যেন এক্সপার্ট হয়ে বের হতে পারে। প্রত্যেকটা মেইন ব্যাচে 30 জন করে স্টুডেন্ট থাকবে। প্রত্যেকটা ব্যাচ এই সন্ধ্যা বা রাতে হয়, যাতে করে স্টুডেন্ট, চাকরিজীবী বা অন্য পেশার মানুষেরা সময় বের করে করতে পারেন। এইভাবে স্ক্রিন শেয়ার করে ওয়ার্ড বা পাওয়ার পয়েন্ট স্লাইডের মাধ্যমে এই ক্লাসগুলো নিয়ে থাকি। প্রত্যেকটা ক্লাসের রেকর্ড পিডিএফ ফাইল আপনি পাবেন, প্রিমিয়াম ক্লাসেরও পাবেন। যদি কেউ কোনো ক্লাস মিস করেন, পরবর্তীতে দেখে নিতে পারবেন। আর একদম বেসিক যারা একদম দুর্বল আছেন, যদি আগামীকাল থেকে জয়েন করেন, একদম দুর্বল থাকলেও আপনি ডেভেলপ করতে পারবেন, কারণ আমি একদম বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স লেভেলের প্রত্যেকটা বিষয় আমি পড়াবো। এবার এখানে টোটাল 70টা ক্লাস পেইড কোর্স, এটা হিউজ ক্লাস। বাংলাদেশের কোনো টিচার, আমি গ্যারান্টি দিতে পারি, এতগুলো ক্লাস আপনাকে দিবে না কোনো। হয়তো মানুষ রেকর্ডেড ক্লাস বিক্রি করে দেয়,
7 মিনিট, 10 মিনিট, 20 মিনিটের ছোট ছোট কন্টেন্ট থাকে। আর আমি কিভাবে লাইভে ক্লাস নেই, প্র্যাকটিস করাই, পেইড কোর্সে আসলে বুঝতে পারবেন। এখানে তো ওয়ান ওয়ে কমিউনিকেশন। ফ্রি ক্লাস কি, আমি আপনাকে মিউট রেখে পড়াচ্ছি, অ্যাকচুয়াল ডেভেলপমেন্টটা আসে না। পেইড কোর্সে আপনাকে আমি কথা বলার সুযোগ দিব, ফিডব্যাক দেওয়ার সুযোগ দিব, স্পিকিং করার সুযোগ দিব, হোম টাস্ক কমপ্লিট করবেন, সেখানে ভুল হলে আমি ধরাই দিব। এইভাবে টু ওয়ে কমিউনিকেশনের মাধ্যমে, এনগেজের মাধ্যমে টিচার স্টুডেন্ট একটা ল্যাঙ্গুয়েজ বা ভাষার ডেভেলপমেন্ট সম্ভব। এটা তো কোনো সায়েন্স না, কোনো ম্যাথ না যে আমি ভালোভাবে পড়ালাম, আপনি মনোযোগ দিয়ে বুঝলেন। এটা বুঝে নিলে হবে না, আপনাকে পারফর্ম করতে হবে এখানে। সেই পারফর্ম করার জন্য যা কিছু দরকার সেটা পেইড কোর্স থেকেই পাওয়া যায়, ফ্রি ক্লাসে সেটা করা যায় না। আমি এখন আনমিউট করে দিলে একসাথে সবাই কথা বলে উঠবে, ওই অ্যাকচুয়াল এনভায়রনমেন্ট বা পরিবেশটা এই ফ্রি ক্লাসে আসে না। আর এরপর মানে ধারাবাহিকভাবে প্রত্যেকটা ক্লাস হবে। প্রথম 10টা ক্লাস থাকবে বেসিক গ্রামারের উপর, 30টা ক্লাস থাকবে স্পোকেনের উপর, 10টা ক্লাস থাকবে রাইটিং এর উপর। এটা এটা মাস্টার্স ক্লাস থাকবে। যারা বিসিএস, ব্যাংক জব, অ্যাডমিশন টেস্ট দিবেন, রাইটিং এ যারা প্রবলেম ফেস করেন, এখান থেকে ক্লিয়ার হয়ে যাবে। লাস্টের 20টা ক্লাস থাকবে আপনার ওরাল প্র্যাকটিসের জন্য। এছাড়া ল্যাঙ্গুয়েজ ক্লাব সপ্তাহে 7 দিন থাকবে। অর্থাৎ আপনি প্রতিদিন এই ক্লাসে বসেই কনভারসেশন, ট্রান্সলেশন এবং প্রেজেন্টেশন প্র্যাকটিস করবেন। কোনো ভুল হলে আমি আপনাকে ধরাই দিব, আপনাকে দিয়ে আমি প্র্যাকটিস করাবো। এরপর আবারও বলছি, কোর্স ফি 2,000 টাকা। যদি একসাথে 2,000 টাকা কমপ্লিট করেন, তাহলে আপনার কোনো প্রবলেম থাকবে না, কোনো ঝামেলা থাকবে না। আমি আপনাকে যে ফুল পেইডের যে ব্যাচটা সেখানে যুক্ত করে নিব। অর্থাৎ সেখানে আমার ল্যাঙ্গুয়েজ ক্লাব থাকবে, সেখানে থেকে আপনি আজীবন আমার মেম্বারশিপ পাবেন, এতটুকু বলছি। বাট যদি কেউ একসাথে 2,000 কমপ্লিট করতে না পারেন, 1,000 টাকা কমপ্লিট, 1,000 টাকা দিয়ে ক্লাস শুরু করেন, তাকেও আমি আমার পেইড কোর্সের ব্যাচে যুক্ত করে নিব। বাট একদম যে ফুল পেইড ওইটাই আমি নিব না, ওইটাই আপনার কমপ্লিট, টাকাটা কমপ্লিট হলে অর্থাৎ আগামী 1 মাসের ভিতর বাকি টাকাটা দেওয়ার চেষ্টা করবেন, আমি ফুল পেইড গ্রুপে নিয়ে নিব। বাট 1,000 টাকা দিয়ে ক্লাস শুরু করতে পারবেন, প্রত্যেকটা পেইড ক্লাস লাইভ করতে পারবেন, ক্লাসের রেকর্ড পাবেন, পিডিএফ পাবেন। মানে যে 2,000 টাকা দিচ্ছে সে যে সুযোগ পাচ্ছে, আপনিও তার সব ফ্যাসিলিটিস পাচ্ছেন। বাট যে 2,000 টাকা একসাথে দিচ্ছে তার একটা স্থায়িত্ব এখানে থেকে যাচ্ছে, যে সে আমার ফুল মানে পেইড ব্যাচে মেম্বার হয়ে যাচ্ছে। আজীবন তাকে আর কোনো টাকা দিতে হবে না, যতদিন না পর্যন্ত আপনি ডেভেলপ করতে পারেন, থাকতে পারবেন। বাট আমার একটা টার্গেট থাকে যে 3 মাসের ভিতরে আমি আপনাকে ডেভেলপ করাবো। এই হচ্ছে বিষয়। তো আমি আবারও বলছি, 2,000 টাকা কোর্স ফি, যারা পারবেন একবারে দিয়ে দিবেন, কোনো ঝামেলা থাকবে না। যদি না পারেন, সমস্যা হয়, আপনি 1,000 টাকা অ্যাডভান্স করে শুরু করতে পারেন। বাংলাদেশের কেউ কোথাও এই সুযোগটা দিবে না যে আপনি অর্ধেক টাকা অ্যাডভান্স করে ক্লাস শুরু করেন। এটা আমি আপনাকে দিচ্ছি। সো আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ দায়িত্ব নিয়ে পড়াবো, এতটুকু বলতে পারি। দেখেন, অনলাইনে ক্লাস অনেকে ভয় পায়, এখানে বিশ্বাস অবিশ্বাসের জায়গা থাকে, থাকে না? এরকম হয় কোথায় হয় জানেন? মনে করেন একটা পেজ, যে পেজ যে কোনো একটা বিষয়ের উপর, নামের উপর একটা পেজ করা, সেখানে একটা বিজ্ঞাপন দেওয়া, বিজ্ঞাপনটা বুস্ট করা যে এই কোর্স, এই আয়োজন থাকবে, আপনারা ভর্তি হন। একটা লোক টিচারদের নিয়ে আসে ক্লাস নেওয়ায়, আপনি সেখানে ভর্তি হয়েছেন জাস্ট একটা বিজ্ঞাপন দেখে, ক্লাস করছেন। ওই টিচার যখন চলে যায়, সেই লোকটা আরেকজন টিচারকে দিয়ে, অর্থাৎ মাঝখানে একজন ব্রোকার হিসাবে কাজ করে। এইরকম প্রবলেম যারা, মানে এরকম জায়গায় যারা ক্লাস করেন বা কোর্স করেন, তারা হয়তো কোর্স কমপ্লিট করতে পারেন না বা প্রবলেম ফেস করেন। বাট এইখানে আমার নাম ধাম পরিচয়, আমার সবকিছু দিয়ে আমি আপনাদের ক্লাস নিচ্ছি। আমি আপনাদের এতগুলো ডিটেলস ক্লাস নিচ্ছি, ফ্রি ক্লাস। আমার সাথে আপনাদের একটা আলাদা সম্পর্ক ইতিমধ্যে কিন্তু তৈরি হয়ে গেছে। আপনারা ভেবে দেখেন, আপনারা যখন ভর্তি হচ্ছেন আমার সাথে কল দিয়ে, আমার সাথে যোগাযোগ করে আপনারা ভর্তি হচ্ছেন। এখানে তৃতীয় কোনো ব্যক্তি নেই আমার এই জায়গাটাতে। আমার ক্লাসগুলো সব ক্লাস আমিই নিচ্ছি। সো আপনি কেন পারবেন না? কেন আপনার অবিশ্বাসের জায়গা? আপনার 1,000 টাকা আমি যদি মেরে দেই, ওই 1,000 টাকা আমার কিছুই হয় না। আমি যদি ওইটা মেরে দেই, আপনি আমার এই পেজে, আপনি আমার ইসে যদি একটা ব্যাড কমেন্ট করেন, ইউটিউবে, আমার ফেসবুক পেজে একটা ব্যাড কমেন্ট করেন, তাহলে আমার ইমেজটাই তো নষ্ট হয়ে যায়, যায় না? আমাকে তো ততটুকু সতর্ক হয়ে, ততটুকু দায়িত্ব বা রেসপন্সিবিলিটি নিয়ে এখানে কাজ করতে হচ্ছে। আমি সেই 2020 সাল থেকে বর্তমানে 83টা ব্যাচ আমি সফলতার সাথে পরিচালনা করে আসছি। এতগুলো ব্যাচ তো আমি করতে পারতাম না যদি আমার ভিতরে কোনো লুকোচুরি থাকতো। আর কিভাবে পড়াই, কতটা পরিশ্রম করি, কতটা ডেডিকেশন আছে, এটা তো আপনার ক্লাস করেই বুঝতে পারছেন। এখানে তো এত কথা বলারও কিছু থাকে না। তো তারপরেও বলবো, যদি বিশ্বাস থাকে, ভরসা থাকে, যদি মনে হয় আমি ল্যাঙ্গুয়েজটা প্রফেশনালি শিখতে চাই, আমি একটা মেন্টরের অধীনে থেকে ধারাবাহিকভাবে গোছানো পদ্ধতিতে এগোতে চাই, এই লোকটা পড়াতে পারে, বুঝতে পারে, টেকনিক ভালো, হয়তো শিখতে পারবো, আপনি আসতে পারেন, আপনি ব্যর্থ হবেন না। আমি আমার জায়গা থেকে ফুল রেসপন্সিবিলিটি নিয়ে পড়াবো। উইদিন ভেরি শর্ট টাইম আপনি ডেভেলপ করতে পারবেন। আপনার অ্যাসেট বা সম্পদ হয়ে থাকবে এই ল্যাঙ্গুয়েজ। আপনার নেক্সট জেনারেশনকে আপনি শেখাতে পারবেন, এতটুকু আমি বলতে পারি।
ঠিক আছে। তো এই হচ্ছে বিষয়, যারা পেইড কোর্সে ভর্তি হবেন এই নাম্বারে সেন্ড মানি করে জানাবেন। আর যারা ইন্ডিয়া থেকে আছেন তারা গুগল পে বা ফোন পে করে ভর্তি হতে পারেন, যারা প্রবাসী বা বাইরের দেশ থেকে আছেন ভর্তি হয়ে যান। আমি আপনাদের একটা রিডিং প্যাসেজ দেখাতে চাইছিলাম, বাট 11টা 40 বেজে গেছে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, এই রিডিং প্যাসেজটা। এটা আমি নেক্সট কোন একটা ক্লাসে আমি দেখাই দিব আপনাদের। টেনশনের কারণে আমি পড়াবো, দেখাবো, আমি থাকবো। গ্রুপগুলো থেকে কেউ চলে যায় না, থাকেন। অনেক অনেক কিছু পাবেন, অনেক ম্যাটেরিয়ালস, অনেক পিডিএফ আপনারা পাবেন। মানে সবাই তো পেইড কোর্সে আসবে না, তো পাবেন অনেক কিছু। তো যারা ভর্তি হতে চান আগামীকাল সন্ধ্যার ভিতরেও যদি ভর্তি কমপ্লিট করেন, একদম শুরু থেকে পেইড কোর্সে ক্লাস শুরু করতে পারবেন। আর পেইড কোর্স করার ইচ্ছা থাকলে যেভাবে হোক আগামীকালকের ভিতরে ভর্তি কনফার্ম করেন, কারণ অনেকে 2 দিন 3 দিন পরে ভর্তি হয়, তখন কিন্তু শুরু থেকে বুঝতে পারে না, ধারাবাহিকতাটা থাকে না। তো এটা আর কি বলার ছিল। আহ আপনারা ভালো থাকেন। কারো কোনো কোশ্চেন, কোনো প্রশ্ন যদি থাকে আপনারা হোয়াটসঅ্যাপে নক দিন, কল দিন, আমি কথা বলবো। আরেকটা কথা সেটা হচ্ছে, আহ যারা অলরেডি ভর্তি হয়েছেন, টাকা পাঠিয়েছেন, আপনারা নতুন পেইড গ্রুপ পেয়ে যাবেন। আমি এখনই করে ফেলছি সেটা। আর আগামীকাল থেকে সেখানে ক্লাস করতে পারবেন, সব নোটিশ সব ইনফরমেশন আপনারা পেয়ে যাবেন সেখানে। টেনশনের কোনো কারণ নেই, ঠিক আছে। আর যারা ভর্তি হতে চান আজকে রাতেও হতে পারেন বা আগামীকাল সন্ধ্যার ভিতরে ভর্তি কনফার্ম করবেন। সো দ্যাটস অল ফর টুডে। ভালো থাকেন, থ্যাংক ইউ, অ্যান্ড সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস। আল্লাহ হাফেজ, সবার জন্য শুভকামনা থাকলো। ধন্যবাদ।